আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপা একটু লাউডলি বলবেন, মাউথপিসটা সামনে নিয়ে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ আপা শোনা যাচ্ছে, একটু লাউডলি বলবেন আপনি। হ্যাঁ হ্যালো, জি হ্যাঁ শোনা বলো যাচ্ছে, তুমি। ম্যাডামের আনসার দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, তার সিম্পটম ছিল ফর লাস্ট এই যে তোমার কথা, তুমি মাউথপিসটা কেমন ভেঙে আসতেছে, তুমি কাছে নিয়ে বলো। বাকি অডিয়েন্সটা কি শুনতে পাচ্ছে ওকে, আমি নাকি আমি শুনতে পাচ্ছি? জি ম্যাডাম শোনা যাচ্ছে। জি আচ্ছা আপা ঠিক আছে, কন্টিনিউ করেন প্লিজ। প্রসিড করো। ঠিক আছে, proceed। এই যে বাকি অডিয়েন্সরাও শুনতে পাচ্ছে না ওকে। না এখন এখন ম্যাডাম ইয়ে হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। হ্যালো ফারজানার সাথে একটু কন্টাক্ট করার চেষ্টা করো। জি শোনা যাচ্ছে তো আবার? আমাদের ভয়েস ঠিক আছে আপা, ওটা অডিয়েন্স মনে হয় শুনতে পাচ্ছে না। ও আচ্ছা, প্রতিদিন এই টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ প্রায় আধা ঘন্টা চলে যায় এগুলো করতে, হিস্ট্রিতে এত সময় চলে গেলে না ডিসকাশন করা যায় না। জি ফাতেমা আপা ভিডিওটা অন করেন। হ্যালো ফাতেমা মনে হয় একদমই শুনতে পাচ্ছে না। ফাতেমা আপা ভিডিওটা অন করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে আপা ওকে। ভিডিও কি অফ হয়ে গেছে? হ্যাঁ অফ হয়ে গেছে, এখন ঠিক আছে, এখন অন আছে। হ্যাঁ কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, ম্যাডামরা আছেন, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, তার হিস্ট্রি ছিল হিস্ট্রি অফ হেভি menstrual bleeding for last 2 years, but clot did not pass for the pass for first 1 year. Then she developed passes of clot on the second and third day of menstruation. প্রোগ্রেসিভলি তার ফ্লোটা আরো হেভি ছিল, তাই তো? প্রোগ্রেসিভলি একটা প্রোগ্রেসিভনেস ছিল তার ফ্লোটাতে, তাই না? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। জি 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 ম্যাডাম, গ্রাজুয়ালি বলেছি ম্যাডাম। জি ঠিক আছে, নেক্সট স্লাইডে যাও ম্যাডাম, পরে যাব। জি যাও। করবো ম্যাডাম? হ্যাঁ বলো। হ্যালো বলো বলো। ম্যাডাম, আমি কি রিডিং করবো? না রিডিং করা লাগবে না, থাকা ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একদম ডাইরেক্টলি কনজেস্টিভ ইন নেচার এই কথাটা হিস্ট্রিতে আসবে? হ্যাঁ না সেটাই ঠিক আপা, হিস্ট্রিতে কনজেস্টিভ এর নেচার বলা যাবে না, তুমি পেইনের নেচারটা সে বলবে, কবে শুরু হয় কবে শেষ হয়। এখানে তোমাকে ডেসক্রিপটিভ বলবে। হ্যাঁ ডেসক্রিপটিভ। তারপরে তোমাকে যদি কোশ্চেন করে যে তুমি ডেসক্রিপশন করো হোয়াট ইজ দ্য টাইপ অফ ডিসমেনোরিয়া, হ্যাঁ তখন তুমি বলতে পারো ইট ইজ আ কনজেস্টিভ টাইপ অফ ডিসমেনোরিয়া। আদারওয়াইজ ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য টাইপ অফ পেইন অর ডিসমেনোরিয়া ইন ইউর প্রেজেন্ট ইলনেস। বুঝতে পেরেছো আপা কি বলছে? এখানে সরাসরি তুমি স্পাজমোটিক কনজেস্টিভ এগুলো বলা যাবে না, ঠিক আছে? আজকেই তো তোমাদের এরকম একটা ডেসক্রিপশন হলো, সেখানে কি ও বলেছে স্পাজমোটিক ইন নেচার? ও কিন্তু বলেনি।
বলে নাই হ্যাঁ, পেইনের তো ক্যারেক্টারিস্টিক একটা দিয়ে তোমরা নিজেদেরকে একটু কারেকশন করবা। মানে প্রথম দিন আগের দিন যেটা বলা হয় সেটা নেক্সট দিন যেন আর হয়, তাহলে তার কারেকশন করে লাভ নেই, কথা বুঝছো? তোমার আরো কিছু কিছু গত দিনের মিস্টেক গুলো আজকেও আছে, কিন্তু সেগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। ম্যাডাম আমি আমার আসলে যেমন কালকে শাকিলা একটা ভালো কথা বলছিল, whether this menorrhagia or হ্যাঁ, dysmenorrhea কোয়ালিটি অফ, hampers হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলতেই হবে। সে হ্যাম্পারস এখানেও dysmenorrhea-টা বলছে, menorrhagia-র কথা বলে নাই যে মেনোরেজিয়া, যেহেতু তোমার হেভি ফ্লো ছিল, প্যাসেজ অফ ফ্লট ছিল, ওর তো ওই মেনোরেজিয়াটা মানে হেভি মেনস্ট্রুয়াল ফ্লোটা তার কিন্তু ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করার কথা, মানে কোয়ালিটি অফ লাইফ তার খারাপ হবে। সেই কথাটা তোমাকে এই হিস্ট্রিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাবাসসুম আপা বলছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ জি আপা বলেন। হ্যাঁ, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া এইসব টার্ম এগুলো কিন্তু প্লেন ল্যাঙ্গুয়েজে আসবে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে মেডিকেল টার্মস গুলো আসার কথা না, সেগুলো প্রত্যেকটা ইউজ করছে, একটা বর্ণনা আসবে, যেটা নাহরিন আপা বললো, বুঝতে পারছি? ওই যে কনজেস্টিভ ডিসমেনোরিয়াটা ওদের লেভেলে হয়তো ওরা ব্যবহার করতে মানে ইউজ করতে পারে, যে চিফ কমপ্লেনেন্ট না বলে পোস্ট গ্রাজুয়েটে বলে, পোস্ট গ্রাজুয়েটে প্রেজেন্ট ইনলেসে পারবে, কিন্তু আপু ওই যে কনজেস্টিভটা ডাইরেক্টলি না বলে ও যদি ধরেন ওটাকে একদম ক্যারেক্টারিস্টিকটা বলে যাতে অডিয়েন্সটা বুঝতে পারে যে হোয়াট টাইপ অফ ডিসমেনোরিয়া দিস ইজ, তাহলে সে ডিসমেনোরিয়াটাই সে ইউজ করতে পারে, কারণ তো সে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। কি বলেন আপা? হ্যাঁ তাই ডিসমেনোরিয়া ইউজ করতে পারে, কিন্তু ডেসক্রিপশনটা দিতে হবে তার, যেটা তাবাসসুম বললো, প্লেন ল্যাঙ্গুয়েজে, ইজি ল্যাঙ্গুয়েজে, সো দ্যাট পেশেন্ট যেটা বলে সেটাই তো আমরা প্রেজেন্ট ইলনেসে বলি। তুমি এখানে যেমন এখানে একসাথে বলতে পারো যে বোথ দ্য হেভি মেনস্ট্রুয়াল ফ্লো এন্ড সিভিয়ারিটি অফ দ্য পেইন ইন্টেন্স এন্ড হ্যাম্পার্ড হার, মানে এক কথা যদি তুমি বলে দাও যে বোথ মেনোরেজিয়া, হেভি মেনস্ট্রুয়াল ফ্লো এন্ড ডিসমেনোরিয়া দুটোই তার ডেইলি অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করে, তাহলে তোমার দুইটা প্রশ্নের অ্যানসারই চলে আসতেছে, ঠিক আছে? তারপরে অ্যানালজেসিক টেকিং বাট পেইন ডিড নট সাবসাইড, তারপরে প্রসিড করুক। she also experienced dyspareunia for 3 to 4 months, বলো। which was deep seated in nature and gradually increasing in intensity. ইনক্রিজিং ইন ইন্টেন্সিটি কি? ম্যাডাম আগে সে বলতো যে মানে আগে তার ব্যথাটা বেশি ছিল না, কিন্তু না, সেটা তো আমি বুঝছি মানে তুমি কি মিন করছো, কিন্তু ল্যাঙ্গুয়েজটা তো ভালো লাগছে না। এত দরকার নেই গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, কারণ এটা তোমার পয়েন্টস ইন ফেভার ডিসফেভারে কিছু নাই, যে ডিসপ্যারোনিয়া তোমার গ্র্যাজুয়ালি বাড়বে। বলে দাও ইট ইজ এইটুকুন দিয়ে শেষ করে দাও। আপা ডিপ সিটেড ইন নেচার বলে শেষ করে দিলেই হবে। হ্যাঁ, শেষ করে দে। আচ্ছা, তারপরে her bowel and bladder habit were normal. With the above complaints, she got admitted into the hospital for better management. She attained her menarche at 14 years and her LMP was on 3rd November 2019. Regarding her obstetric history, she was married for 25 years. আচ্ছা, ও হচ্ছে চারটা মানে ইন শর্ট হচ্ছে 4 মানে এবার ডিটেইল না পড়ে ওর হচ্ছে 4 ভ্যাজাইনাল ডেলিভারি ছিল, আর হচ্ছে তোমার এজ অফ লাস্ট ডেলিভারি ছিল তোমার কত, লাস্ট ডেলিভারি কবে হয়েছে? মানে তুমি লাস্ট চাইল্ড বলছো না? আচ্ছা, লাস্ট চাইল্ড বলছো 10 ইয়ার, 10 বছর না? জি। Yes, next যাও। নেক্সট স্লাইডে যাও। Barrier method of contraception. Normal test. With due consent and maintaining adequate privacy, I examined her and found her cooperative. Her BMI was 25 kg per meter square. She was clinically anemic. Jaundice and edema were absent. Her pulse was 86 beat per minute. BP 1. এগুলা তুমি দেখেছো, এগুলা নরমাল জিনিস। তোমার ব্রেস্টে কিন্তু সেই আগের একই ভুল, তুমি আগের এই যে বেসিক যে ব্যাপারগুলো পাস ব্লাড প্রেশার এগুলো তো সবই দেখবা, সেগুলো আমি বলছি না, কিন্তু ব্রেস্টে তোমাদেরকে অনেকবার কারেকশন করা হলো, ব্রেস্ট ওয়াজ নরমাল, ওয়ান নরমাল, এটা তো লেখা অনেকবার বলা হয়েছে, এটা আমি এখন আর বলবো না, তোমরা এটা কারেকশন, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা এভাবে হবে না, প্রত্যেক দিন বলা হচ্ছে, ঠিক আছে? ব্রেস্ট ওয়াজ নরমাল এটা বলা যাবে না, ঠিক আছে? এটা কিভাবে লিখবো ম্যাডাম? শুধু লিখবো ব্রেস্ট ইজ নরমাল। এই যে প্রতিদিন শুনতেছো, কি শুনছো আমাকে বলো? নো লাম্প ইজ ফেল্ট ইন দ্য ব্রেস্ট। হ্যাঁ ম্যাডাম একবার মানে না, ওই যে নুরুন নাহার আবার বলছিল নো লাম্প ওয়াজ ফেল্ট লিখতে, সেজন্য লিখছে তো নো লাম্প ওয়াজ ফেল্ট লিখছে তো। breast shows on examination of the breast shows no abnormality and no lump was felt, শেষ। এখানে নরমাল
কেমন দেখা যায় বলো? এটা তো হ্যাঁ নরমালের ঠিক ব্যাপার। আছে, examination তুমি of কি কোনো breast shows, examination no of breast shows no revealed no abnormality and there is no lump, শেষ and no সিম্পলি বলো lump was কথাটা। felt, ঠিক আছে। তারপরে আচ্ছা, আগাও, তারপরে এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখছো, তারপরে On para-abdominal examination, on inspection, abdomen was normally shaped, umbilicus was central placed and inverted. On palpation, abdomen is soft, non-tender. A just palpable lump is felt in the suprapubic region, which was firm to hard in consistency and surface was smooth. আচ্ছা তুমি পাম টু হার্ট পেয়েছো, সারফেস স্মুথ পেয়েছো, আচ্ছা ঠিক আছে, প্রসিড করো। On paravaginal examination, inspection vulva and perineum looked normal. On paraspeculum examination, surface looked healthy আমি শুনতে পাচ্ছি? and no active bleeding or discharge was present. On bimanual examination, uterus was uniformly enlarged, about 14 week size, firm to hard in consistency, mildly tender and smooth surface. All fornixes were free. টেন্ডারনেস, মাইল্ডলি টেন্ডার তুমি কিভাবে বুঝতে পেরেছো? মাইল্ডলি টেন্ডার যে বললা, শারমিন, হ্যালো শারমিন, হ্যালো, হ্যাঁ আবার তারপর সোপা বলেন। ফার্ম টু হার্ট বলতে কি বুঝাচ্ছে? হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম, আমি তো এটা স্কিপ করে গেছি, যখন ও বলবে তখন এক্সপ্লেনেশন করার জন্য আমি বললাম, এটা আমি একটু জিজ্ঞেস করছিলাম। মাইল্ডলি টেন্ডার এটা কেমন একটা হ্যাঁ মাইল্ডলি টেন্ডার আর ফার্ম টু হার্ট দুইটাই আমার কোয়ারি আছে, কিন্তু এটা আমি শেষে যে জিজ্ঞেস করবো দেখে আমি একটু স্কিপ করে গেলাম, যে ওটা বুঝাইতে কি বোঝাতে চাচ্ছে। ও যখন পয়েন্টস ইন ফেভার বলবে তখন আমি এটা ধরবো। তারপরে আর তুমি মাইল্ডলি টেন্ডার কিভাবে ফিল করতে পারছো? মাইল্ডলি টেন্ডারনেস কিভাবে বুঝতে পারছো? আসলে তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে অত মানে টেন্ডারনেস আছে, কিন্তু বেশ হেভি। জোরে কথা বলো ফাতেমা। মানে যখন তোমার কথা শোনা যাচ্ছে না। তোমার বাইম্যানুয়াল কথা কি? বাইম্যানুয়াল এক্সামিনেশন যখন করেছি ম্যাডাম, তার এক্সপ্রেশনে হ্যালো হ্যাঁ বলো বলো হ্যালো বলো, শুনতে পাচ্ছি। ম্যাডাম, তার বাইম্যানুয়াল এক্সামিনেশন করার সময় তার এক্সপ্রেশনে মনে হচ্ছে যে এটা মানে ও তোমার কি মনে হচ্ছে এটা মাইন্ডার না পেশেন্ট একটা আছে পেশেন্ট এক্সামিনেশন করার সময় একটা ডিসকমফোর্ট ফিল করে, সেটা কিন্তু মাইল্ডলি টেন্ডার না। আর পেশেন্ট যখন টেন্ডারনেস থাকে তখন পেশেন্ট একটা টেন্ডারনেস একটা ফিলিংস থাকে, আইদার সে একটা আওয়াজ করে, ঠিক আছে, আর একটা ডিসকমফোর্ট একটা পিভি এক্সামিনেশনের প্রত্যেকটা পেশেন্ট একটু থাকে, সেটা কিন্তু টেন্ডারনেস না। সেটা যদি তুমি মাইল্ডলি টেন্ডারের সাথে মিলাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি মাইল্ডলি টেন্ডারনেসটা বুঝতে পেরেছো? পেশেন্ট একটা ডিসকমফোর্ট থাকে এক্সামিনেশনের সময়, সেটা মাইল্ডলি টেন্ডারনেস বলা যাবে না, ঠিক আছে। মানে ইউটেরাসের টেন্ডারনেস আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার না? হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটাকে তোমাকে মানে ভালোভাবে ডেলিনেট করতে হবে টেন্ডারনেস আছে কি নাই, ঠিক আছে। কারণ অ্যাসোসিয়েশন থাকে। কনসিস্টেন্সি সারফেস ইজ স্মুথ, এইভাবে বললে ভালো হয়। স্মুথ সারফেসটা কেমন যেন লাগতেছে। সারফেস ইজ স্মুথ, হ্যাঁ সারফেস ইজ স্মুথ এন্ড অল ফর্নিসেস আর ফ্রি। ফর্নিসে তুমি কিছু পাও নাই না? ও কোথায় বারবার চলে যাচ্ছে? ইউটেরাস টেন্ডার, কিন্তু ফর্নিক্সে আবার কিছু। আচ্ছা তারপরে প্রসিড করো। প্রেজেন্টার কি আবার মিউট হয়ে গেছে? So from history and clinical examination, my professional diagnosis is this is a case of adenomyosis. এখন এই যে এই কেস প্রত্যেকটা কেসে তোমার প্রথম কমন কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস। তুমি সিরিয়ালি সুন্দর করে বলো, এতদিন ধরে শুনছো, এখন সুন্দর করে প্রথম থেকে বলো যে তোমার কোন কোন জায়গা থেকে ফ্রম হিস্ট্রি, ফ্রম এক্সামিনেশন, ফ্রম তোমার ক্লিনিক্যাল ফাইন্ডিং দিয়ে তুমি বলো হোয়াট আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস। From history, patient's age is 48 years old. Patient is multiparas, that is para 4. From examination, general examination, patient is anemic and patient's BMI is
patient is an হিস্ট্রিতে ওর কি আর কিছু ছিল? হিস্ট্রিতে ওর কি আর কিছু ছিল? হিস্ট্রিতে ওর হেভি মেনস্ট্রুয়াল ফ্লো ছিল, কমপ্লেন এগুলো গুলি সব আসবে না? এগুলো আসবে না। তুমি শুধু ওর এই যে এইজ আর তোমার হচ্ছে মাল্টিপ্যারিটি দিয়ে কি তুমি ওকে বলতে পারবা ওর চিফ কমপ্লেন গুলো হিস্ট্রিতে আসবে না? ওর যে হেভি মেনস্ট্রুয়াল ফ্লো ছিল, ওর ডিসমেনোরিয়া ছিল, সেগুলো হিস্ট্রিতে আসবে না? এগুলো তো তুমি না বলে সরাসরি এনিমিয়াতে চলে গেলা। জি ম্যাডাম। পেশেন্টের কমপ্লেনের মধ্যে তো হেভি মেনস্ট্রুয়াল ফ্লো ছিল সেটা বলতে হবে, তার ডিসমেনোরিয়া ছিল অ্যাসোসিয়েটেড সেটা বলতে হবে, ক্রনিক পেলভিক পেইন থাকলে সেটা বলতে হবে। ওগুলো আছে কিনা বলো। From history, patient's age is 48 years old. Patient is multiparous, that is para 4. Patients gave history of dysmenorrhea, which menorrhagia, dysmenorrhea, and also dyspareunia. On examination, patients বলো which goes in favor of my diagnosis, এগুলি বলতে বলতে যাও, তারপর আবার বলো on examination. On examination, general বলো। on examination, patient was anemic. আচ্ছা বলো। And her pulse was patient was anemic. Her BMI was 25 kg per meter. Patient was normotensive, non-diabetic. এগুলি কি তোমার ফেভারে, পয়েন্টস ইন ফেভারে? পেশেন্টের তোমাদের তুমি নরমোটিস তুমি যে বলছো, is there any relationship with the diabetes mellitus and hypertension with the AUB-O? মানে যদি তুমি এটা বলো যে তোমার অ্যাডেনোমায়োসিস বলো, তাহলে এটা কি তোমার কোনো রিলেশনশিপ আছে যে হাইপারটেনশন ডায়াবেটিস সাথে তুমি কেন নরমোটেন্সিভ নন ডায়াবেটিকটাকে আনলে? এটা কি তোমার পয়েন্টস ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস? হাইপারটেনশন তোমার ফেভারে তো হাইপারটেনশন ডায়াবেটিস না, সুতরাং তুমি এটা হাইপারটেনশন ডায়াবেটিস নরমোটেন্সিভ নন ডায়াবেটিক বলার দরকার নেই। আছে বলো, ইজ দেয়ার রিলেশনশিপ উইথ দ্য হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস উইথ অ্যাডেনোমায়োসিস? No, madam. তুমি কি এক্সক্লুড করতে চাচ্ছ? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এক্সক্লুড করতে চাচ্ছ না? ও তো পয়েন্টস ইন ফেভার বলতেছে, এখানে তো কার্সিনোমা এক্সক্লুড করার দরকার নাই। সরাসরি তো পয়েন্টস ইন ফেভারই বলবে, যেহেতু ওর কার্সিনোমা না, সুতরাং এখানে হাইপারটেনশন ডায়াবেটিস যদি ও চিন্তা করতো যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা কিন্তু তার হাইপারটেনশন ডায়াবেটিস নাই, তখন সে বলতে পারতো যে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা, কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড থাকার কথা ছিল, এখন নাই। তারপরে বলো এক্সামিনেশন। জি ম্যাডাম। শেষ হয় নাই তো তোমার পয়েন্টস? on parabdominal examination, ম্যাডাম জেনারেল এক্সামিনেশন বলেছি, এখন parabdominal examination। বলে যাও, তুমি বলে যাও। Patients on parabdominal examination, a just palpable lump is felt in the suprapubic region, which was hard in consistency and surface was smooth. আচ্ছা শোনো, এখন parvaginal examination, আচ্ছা শেষ করো। on bimanual examination, uterus was uniformly enlarged, about 14 mm size and firm to hard in consistency, and surface was smooth, and all fornices were free, which goes in favor of my diagnosis. আচ্ছা এখন তুমি আমাকে বলো যে তোমার এই পেশেন্টের হচ্ছে মাল্টিপ্যারিটি, what is the relationship of the age বলেছো 48 years usually what are the common age of developing symptoms of adenomyosis? Usually 30 to 40 years এর মধ্যে কমন, তবে 30 to 50 years এর মধ্যে। তাহলে তোমার পেশেন্ট ওই এজ গ্রুপে, তোমার পেশেন্টটা ওই এজ গ্রুপে আছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট তুমি বলছো যে what is the relationship of the multiparity with development of the adenomyosis? Multiparity development because there is a distortion of endometrium. In case of multiparity কি distortion of the endometrium হবে? Multiparity হলে কি হয়? তোমাকে তো মাল্টিপ্যারিটিতে কিভাবে তোমার অ্যাডেনোমায়োসিস হয়, তুমি যদি এটাকে অ্যাডেনোমায়োসিস হিসেবে এস্টাবলিশ করতে চাও, তাহলে মাল্টিপ্যারিটিতে অ্যাডেনোমায়োসিস কিভাবে হয় সেই প্যাথোলজি তোমার জানতে হবে। কি বলবা?
প্রথম pregnancy itself causes না বলো তুমি কি বলতে চাও বলো when a pregnancy itself causes myometrial endometrial injury, which এন্ডোমেট্রিয়াল ইনজুরি এন্ডোমেট্রিয়াল ইনজুরি হলে endomyometrial এন্ডোমেট্রিয়াল ইনজুরি হলে তোমার অ্যাডেনোমাইসিস হবে না ঠিক আছে অ্যাডেনোমাইসিস হওয়ার জন্য ইনজুরি লাগবে মায়োমেট্রিয়াল ইনজুরি বুঝতে পারছো তাহলে কি করতে হবে যে প্রেগন্যান্সি রিপিটেড প্রেগন্যান্সি হলে কি হবে দেয়ার ইজ আ ট্রমা টু দা মায়োমেট্রিয়াম অর আইদার যদি আদার তোমার পেশেন্টে যদিও নাই অন্যান্য পেশেন্টে থাকতে পারে যেমন তার যদি হিস্ট্রি অফ ডিএনসি থাকে হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন থাকে তাহলে দিস কজেস cesarean দ্য section to be- রেন্ট ইন দা মায়োমেট্রিয়াম এবং এই মায়োমেট্রিয়ামের রেন্ট দিয়ে কি হবে আসলে অ্যাডেনোমাইসিসটা কি একটোপিক এন্ডোমেট্রিয়াম ইন দা মানে মায়োমেট্রিয়াম তাহলে এই রেন্ট দিয়ে এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা এবং গ্ল্যান্ডটা ঢুকে যাবে হচ্ছে মায়োমেট্রিয়ামের ভিতরে এবং এটা কি করবে লোকাল সাইটোকাইন রিলিজ করবে এবং এটা ভিশাস সাইকেল যত বেশি সাইট রিলিজ হবে তত বেশি তোমার একটোপিক এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামে ঢুকবে এবং আস্তে আস্তে বাল্ক অফ দা মায়োমেট্রিয়ামটা বেড়ে যাবে বুঝতে পারছো এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে আর কি হতে পারে আর কেন হতে পারে একটা হলো যে ট্রমা টু দা এন্ডোমেট্রিয়ামের কারণে তোমার হচ্ছে মায়োমেট্রিয়ামের কারণে তোমার হচ্ছে অ্যাডেনোমাইসিস হতে পারে তোমার পেশেন্ট আর কি কি কারণে হতে পারে কি আপা তাওয়াসম আপা বলেন আপা আপনাকে শুনতে পাচ্ছি না লাস্ট 10 years তাই না একদম অফিসে তো মনে হয় কানেকশন ভালো পাচ্ছে না এজ অফ লাস্টাইল 10 years আপাটা কিছুই শুনতে পাচ্ছি না আমি আচ্ছা আপা যতটুক মনে হয় আমি বুঝতেছি যে আপা বলছে যে লাস্ট স্টেজ ডেলিভারি তার 10 বছর আগে এখন এটা তার ফেভারে যায় কিনা যে তার তো অনেক দিন আগে তার ডেলিভারি হয়েছে লাস্ট ডেলিভারি যদি লাস্ট এজ অফ লাস্ট চাইল্ড যদি 10 বছর হয় সেটা আমি বলছি যে তুমি যদি অ্যাডেনোমাইসিস বলতে চাও তোমার ইন পয়েন্ট ফেভার অফ অ্যাডেনোমাইসিস হবে এখন একটা তোমার আছে যে মাল্টিপ্যারিটি কিন্তু তার লাস্ট ডেলিভারি ছিল তোমার 10 বছর আগে কিন্তু পেশেন্টের সিম্পটম হচ্ছে 2 বছর ধরে ঠিক আছে হ্যাঁ এখন হতে পারে যে পেশেন্টের ওই সময় প্রেগন্যান্সির ওই সময় তার রেন্ট হয়েছে আস্তে আস্তে ডেভেলপ করছে যখন ইনিশিয়ালি অনেক সময় কিন্তু অ্যাডেনোমাইসিস অ্যাসিম্পটোমেটিক থাকে মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় 50% কেসেসে অ্যাডেনোমাইসিসটা অ্যাসিম্পটোমেটিক থাকে এখন পেশেন্ট হয়তো ইনিশিয়ালি অ্যাসিম্পটোমেটিক ছিল যখন আস্তে আস্তে অনেক বেশি ডিপ ভাবে তোমার ইনভেড করলো তখন যখন ডিপ সিটেড একটা কনজেশন ডেভেলপ করলো এবং যখন বাল্ক বেড়ে গেল তখনই আসলে হয়তো তার ডিসমেনোরেটা হলো বা মেনোরে যেটা হলো এটা হতে পারে অথবা এমনও হতে পারে যে তার শুরু থেকে হয়তো ইনিশিয়াল আরো 2-1 বছর ছিল সেটা সে অত বেশি নোটিস করে না এটা হতে পারে তোমার পেশেন্টের কি ছিল ম্যাডাম এটাই হতে হবে ম্যাডাম কারণ তার হিস্ট্রিটা এরকমই ছিল 10 বছর আগে তার লাস্ট ডেলিভারি হয়েছে কিন্তু এই মানে 8 বছর তার কোনো সেই সিম্পটম ছিল রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ছিল এবং কোন মেনোরেজিয়াও ছিল না কিন্তু লাস্ট 2 ইয়ার্স যাবত সে গ্র্যাজুয়ালি ফিল করছে যে তার মেনস্ট্রুয়েশন গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন নেচার ব্লিডিং এবং গ্র্যাজুয়ালি তার একটা ডিসপেরোনি এবং গ্র্যাজুয়াল একটা ডিসকমফর্ট আর ডিসমেনোরিয়া এবং ডিসকমফর্টটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলে যদি করে তাহলে তোমার ফেভারে এই কেসটা যাবে ঠিক আছে আর আদার কি কি কজে হতে পারে অ্যাডেনোমাইসিস আর what are the other causes of adenomyosis ম্যাডাম Development of এন্ডোজেনাস ইস্ট্রোজেন যদি প্রোডাকশন এন্ড্রোজেনাস ইস্ট্রোজেন মানে কি সার্কুলেটরি ইস্ট্রোজেন বেড়ে যাবে তোমাকে তো ভালো করে পড়ে আসতে হবে তুমি যদি ভালো করে পড়ে না আসলে তুমি কিভাবে এক্সপ্লেন করবা এখানে কি বলে যে নরমালি তোমার একটা হলো তোমার কেসে যেহেতু মাল্টিপ্যারিটি একটা হলো যে তোমার লোকাল ট্রমা মায়োমেট্রিয়াল ট্রমার কারণে রেন্টের কারণে এটা হতে পারে আরেকটা হচ্ছে লোকাল তোমার মায়োমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হয় হাইপারট্রফি হয় লোকালি তোমার ইস্ট্রোজেন প্রোডাকশনটা বেড়ে যায় ঠিক আছে আরেকটা কি হয় যে লোকাল তোমার ওখানে হচ্ছে সাইটোকাইন রিলিজ হয় যেমন ইন্টারলিউকিন 18 এবং এটা কিন্তু ভীষণ ইনফ্ল্যামেটরি রেসপন্স করে যার জন্য তোমার যখন একবার এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়াম দিয়ে ঢুকে যায় তখন এই ইনফ্ল্যামেটরি রেসপন্সটা ইনিশিয়েট হয় এবং আস্তে আস্তে ইনফ্ল্যামেটরি রেসপন্স হতে হতে আরো বেশি ইনভেশন হয় এবং অ্যাডেনোমাইসিসটা আস্তে আস্তে আরো বড় হতে থাকে বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন গেল তোমার কি কারণে তোমার হচ্ছে অ্যাডেনোমাইসিস হয় এখন আর কি বললো তোমার পয়েন্ট ইন ফেভার আর কারো কোনো কোশ্চেন আছে তোমরা কেউ কোশ্চেন করো স্টুডেন্টরা একজন লিখছিল যে AUB এ লিখবে কিনা এইটা না লিখে হ্যাঁ আপা লিখতেই পারে কারণ এটা মডার্ন টার্মিনোলজি আমরা কিন্তু যদি AUB এ লিখি তাহলে তো কোনো সমস্যা নাই লিখতে পারে এটাই লেখা উচিত এখন ওরা চেঞ্জ এটাই লেখা উচিত কারণ তোমাদেরকে এখন মডার্ন টার্মিনোলজি বইপত্রে এসে গেছে এটা তোমাদেরকে শিখতে হবে আমরা আগে
আমরা এখন এখন আগের টার্মিনোলজি হ্যাঁ আমাদের মতো বললে হবে না, আমাদের সময়কার মতো। হ্যাঁ, এখন ওরা চিফ কমপ্লেনও কিন্তু ওরা মডার্ন টার্মিনোলজি ব্যবহার করবে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, তারপরে প্রলং মেনস্ট্রুয়াল ফ্লো, যা যা তোমার টার্মিনোলজি নতুন আসছে সবগুলো তোমাদেরকে ইউজ করতে হবে, এগুলো অবশ্যই বলতে হবে। আগে সে মেনোরেজিয়া বা মেটোরেজিয়া এগুলো বলা যাবে না, ঠিক আছে? তারপরে তোমার আর কি ফেভারস আছে, পয়েন্ট ইন ফেভারস? Madam, on examination, patients abdomen a lump was felt, just palpable lump was felt in the suprapubic region. As adenomyosis does not exceed about more than 16 week size of uterus, and usually it becomes hard with increasing of time, increasing of time, and its surface is usually smooth as it is a globular mass, and peritoneum, and no adhesion, as no adhesion, so it is mobile, and না, তুমি কি বলবা অ্যাজ নো অ্যাডিশন? এটা কি আমরা কি আশা করতেছি যে কোনো অ্যাডিশন থাকবে? তুমি অ্যাডিশন নো অ্যাডিশন তো বলবা না, তুমি বলবো যে একটা স্মুথ সারফেস, একটা ইউনিফর্মলি তুমি একটা মাস পাচ্ছ যেটার এত ফিক্সড মনে হচ্ছে তোমার কাছে? not fixed, mobile. হ্যাঁ, তো মোবাইল ইউনিফর্মলি এনলার্জ একটা মাস তোমার, আর হচ্ছে তোমার কনসিস্টেন্সি বইতে কিন্তু, যদিও আমরা আসলে এরকম সফট কনসিস্টেন্সি বগি ফিলিং বলে, ওটা আসলে আমরা পাই না। আমরা আসলে অ্যাকচুয়ালি কনসিস্টেন্সিটা আপা আসলে নাইনাপা, আমরা তো বই যদিও সফট বলে কনসিস্টেন্সি বইতে, কিন্তু সফট এবং বগি বলছে, কিন্তু আসলে কিন্তু অ্যাকচুয়ালি soft তো আমরা পাওয়া যায় পাই না, কিন্তু। আমরা তো পাই না, সেটাই আমি না, বলছি অনেক যে সময় কিন্তু সফট পাওয়া যায়। হ্যাঁ, আমি কিন্তু এরকমও পাই যে মনে হয় যে অনেক অনেক সময় অনেক যেগুলো প্রেগন্যান্সি, অনেক বেশি বড় থাকে সেগুলো আবার হ্যাঁ সফট থাকে। হ্যাঁ, সফট পাই, এখন মনে হয় যেন প্রেগন্যান্সি, এরকম সফট প্রেগন্যান্সি, পাওয়া এখন যায়। ওরটা হ্যাঁ, যেহেতু 14 উইক সাইজ, ওরটা সফট পাওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ ওটা তো 14 উইক সাইজ। এখন যদি ছোট হতো তাহলে হয়তো কনসিস্টেন্সি এরকম সফট ফিলিংস নাও আসতে পারতো, কিন্তু যেহেতু ওর 14 উইক সাইজ, ওর কনসিস্টেন্সিটা আদৌ ফার্ম হার্ড হবে কিনা সেটা আমাদের সন্দেহ আছে। বুঝতে পারছো তুমি? জি ম্যাম। তোমার কনসিস্টেন্সি কেমন ছিল? ফার্ম টু হার্ড লিখলে ফাইব্রয়েডের ফেভারে হ্যাঁ, চলে ফার্ম যাবে। টু হার্ড লিখলে, কারণ তুমি একটা জায়গায় আবার একটু বলছো যে প্যাসেজ অফ ক্লট, এখন তুমি এটার সাথে যদি তুমি মিলাইতে পারবা না তাহলে, বুঝতে পারছো? সেজন্য তুমি কনসিস্টেন্সিটা যেহেতু 14 উইক সাইজ, সফটকে বলো, সমস্যা নাই। সফট। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে মেনোরেজিয়া মানে হেভি মেনস্ট্রুয়াল ফ্লোটা কত পার্সেন্ট পেশেন্টের হয়, আর ডিসমেনোরিয়া কত পার্সেন্ট থাকে অ্যাসোসিয়েটেড, কত পার্সেন্ট পেশেন্ট এটা নিয়ে প্রেজেন্ট করে, অ্যাসিম্পটোমেটিক কত থাকে? হেভি মেনস্ট্রুয়াল ফ্লো 30 to 50% পেশেন্টের থাকে, আর মেনোরেজিয়া ডিসমেনোরিয়া থাকে হচ্ছে 20 to 13% পেশেন্টে, আর ডিসমেনোরিয়া 10 to 30% থাকে, আর মেট্রোরেজিয়া থাকে থাকে 2 to 10% কেসে মেট্রোরেজিয়া থাকতে পারে। এখন এখন তুমি বলো যে পেশেন্টের তুমি এই যে যেগুলো পাইলা ডিসমেনোরিয়া মেনোরেজিয়া, এখন হোয়াট আর দ্য কমন অ্যাসোসিয়েশন অফ দ্য অ্যাডেনোমাইসিস, কি কি থাকতে পারে কমন? তোমার পেশেন্টের নাই, কিন্তু তোমার যে ফাইন্ডিংস তাতে মনে হচ্ছে না যে কোনো অ্যাসোসিয়েশন আছে, কিন্তু কি কি কমন অ্যাসোসিয়েশন থাকতে পারে এটা তুমি কনফিউজ করতে পারো। যেমন তোমার ফাইন্ডিংস এর সাথে কিন্তু আমাদের একটু মনে হচ্ছে যে তোমার অ্যাডেনোমার সাথে কোনো অন্য কিছু অ্যাসোসিয়েশন আছে কিনা, যেহেতু তুমি কনসিস্টেন্সি মানে কি ফার্ম ডিফারেনশিয়াল জানতে চাচ্ছ? ডিফারেনশিয়াল না অ্যাসোসিয়েশন অফ দ্য অ্যাডেনোমাইসিস সাথে কি কি অ্যাসোসিয়েটেড থাকে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে না, কি কি থাকতে পারে, তারপরে আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসি। লিওমায়োমা থাকতে পারে ম্যাডাম, লিওমায়োমা থাকতে পারে, সেজন্য বললাম যে এটা কিন্তু খুব কমন ফাইন্ডিং, লিওমায়োমার সাথে অ্যাডেনোমায়োসিস। হ্যাঁ, জি, এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, আর কি পারে, থাকে? আর এছাড়া থাকে এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া তুমি বুঝতে পারবা? অ্যাডেনোকার্সিনোমা, মানে অবভিয়াস তো একটা পেশেন্ট এন্ডোমেট্রিওসিস একটা অবভিয়াস তোমার কমপ্লেইন নিয়ে আসবে টার্মিনোলজি। তুমি তাহলে পেশেন্টের ক্লিনিক্যালি তো বোঝা যাবে না, তবে লিওমা। জি, এখন তোমার সাথে অ্যাসোসিয়েশন যদি ফাইব্রয়েড এবং অ্যাডেনোমাইসিস থাকে, ফাইব্রয়েড থাকে এবং এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে তোমার এই যে ফাইন্ডিংস গুলা, অ্যাডেনোমাইসিসের যে ফাইন্ডিংস গুলা কিন্তু মিমিক করবে উইথ দ্য ফাইব্রয়েড, তাই না? মানে ফাইব্রয়েডের সাথে মার্জ হয়ে যেতে পারে যদি অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে তোমার কি মনে হচ্ছে তোমার পেশেন্টের অন্য কিছু আছে? কত পার্সেন্ট থাকে তোমার ফাইব্রয়েড, কত থাকবে, আর এন্ডোমেট্রিওসিস কত পার্সেন্ট, লাইকলি পসিবিলিটি কত পার্সেন্ট থাকে, তাহলে তুমি বুঝতে পারবা। ম্যাডাম ফাইব্রয়েড 70% কেসে ফাইব্রয়েড থাকতে পারে। না, ফাইব্রয়েড এত বেশি থাকে,
80% কে থাকে তোমার এন্ডোমেট্রিয়াসিস অ্যাসোসিয়েশন, আর 30% বলছে যে 20 to 40% বলছে যে অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রয়েড থাকে। ঠিক আছে, তাহলে তোমার 40% অ্যাসোসিয়েশন যদি থাকে, তোমার এই পেশেন্টের তুমি যদি ফার্ম ইনকনসিস্টেন্সি বলো 40 উইক সাইজে, তাহলে আর প্যাসেজ অফ ক্লট বলো, তাহলে কিছুটা হচ্ছে তোমার ফাইব্রয়েডে ফরে যাচ্ছে, তাই না? তাহলে এখন বলো যে নাইনাপা যে কোশ্চেনটা করলো যে তোমার হোয়াট আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তুমি কি বলতে চাও ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? Madam, at first, leiomyoma, then endometriosis, and ওয়াই, এখন বলো ওয়াই নট, একটা করে এক্সপ্লেন করো। তোমার প্রথমটা বললা লিওমায়োমা, মায়োমা, ওয়াই তোমার কেসটা তুমি লিওমায়োমা বলো না, মানে এওবি এল বলতেছো না কেন? this may be a case of AUBL or AUBE. কেন না সেটা তো আমি বললাম যে তুমি যে অ্যাডেনোমাইসিস বললা, এটার পরে তো কিছু পয়েন্ট বললা, এখন তুমি কেন এটাকে ফাইব্রয়েড চিন্তা করলা না? ফার্স্ট ডায়াগনোসিস তোমার ফাইব্রয়েড আসলো না কেন? তোমার পয়েন্ট ডিসফেভার কি কি আছে সেটা বলো। Madam, fibroid usually menorrhagia, dysmenorrhea টা common না। Fibroid menorrhagia, ফাইব্রয়েড ডিসমেনোরিয়া কখনো হয় না? জি ম্যাডাম, যদি অ্যাসোসিয়েটেড পিআইডি অথবা এন্ডোমেট্রিওসিস থাকে, অথবা যদি অনেক লার্জ সাইজের ফাইব্রয়েড থাকে তখন থাকতে পারে ম্যাডাম, কিন্তু পেশেন্টের যে ইউটেরাসের সাইজ তাতে লার্জ ফাইব্রয়েড হলে লার্জ ফাইব্রয়েড না হলে এটা। আর এর সাথে যেহেতু তুমি একটা পেশেন্টকে যখন একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, শোনো, ক্লিনিক্যাল ডায়াগনোসিস যখন তুমি এক্সক্লুড করবা, তখন তো সেই একই সিস্টেমে তোমাকে আসতে হবে, ফ্রম বয়স, তার প্যারিটি, তার কমপ্লেন, সবকিছু দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তুমি শুধু একটা কমপ্লেন দিয়ে ওকে বলতে পারবা? যখন তুমি একটা পয়েন্ট ডিস করবা, সেই ক্রোনোলজিক্যালি তো তোমাকে আসতে হবে, তাহলে তুমি কিভাবে আসবে? Fibroid, in case of fibroid, patient usually patient gives there may be risk factor in fibroid that there is nulliparity or low parity, and the age of menarche is so there usually bolte hobe, usually there is nulliparity or low parity, but in my case this is patient multiparity, তাহলে এটা তোমার পয়েন্ট কি হলো? ডিসফেভার হলো, তাই না? তুমি এটা এইভাবে একটা একটা কোশ্চেন একটা ক্রস করো, তাহলে তুমি কিভাবে এটাকে তুমি এস্টাবলিশ করবে? And in case of fibroid, there is its peak age is 30 to 40 years, that is reproductive age. Fibroid is common and in case of fibroid, age of menarche is age of menarche is increased, age of menarche is বেশি হয়। এজ অফ মেনার্কি ম্যাডাম, মানে এজ অফ মেনার্কি মানে কি? আর দেরিতে মেনার্কি শুরু হয়? ইনক্রিজ মানে কি? এজ অফ মেনার্কি ইনক্রিজ মানে কি? দেরিতে মেনার্কি শুরু হয়, এর মানে কি? জি ম্যাডাম, মানে এজ অফ মেনার্কি ইজ লেট। এজ অফ মেনার্কি লেট, তাই কি? No madam, age of menarche is low. লো আর হাই বা লেট, এভাবে কি কোনো টার্মিনোলজি আছে বইতে? তাহলে তুমি এটা কি ইউজ করতে? আর্লি মেনার্কি, লেট মেনোপজ। আর্লি মেনার্কি, লেট মেনোপজ কথাটা আছে, তুমি যদি হাই লো বলো তাহলে তো হবে না, তাই না? তোমাকে ওইটাই জানতে হবে, টার্মিনোলজি যেটা আছে সেটাই বলতে। এখন there is no relationship of the age of menarche and age of menopause in case of adenomyosis, ঠিক আছে? But তোমার কেসে আর in case of fibroid there is relationship with the early menarche and late menopause হলো। তারপরে but in my case patient attend her menarche at 14 years old, that is average, that is normal. তারপরে and there may be in fibroid there may be history of oral contraceptive unopposed এত বেশি কথাবার্তা তোমার তো বলার দরকার নেই, তুমি এত বড় বড় তোমার সাথে জাস্ট গ্রস কথাবার্তাগুলো নিয়ে আসো। তুমি তো অনেক বেশি ডিটেল বললে গিয়ে তুমি তো পেঁচে পড়বা। তুমি বয়সটা নিয়ে আসো, পেশেন্টের ফার্টিলিটি প্যারিটির কথা নিয়ে আসো, পেশেন্টের মেনোরেজিয়ার কথা নিয়ে আসো, মেনোরেজিয়াটা কেমন হবে সেটা বলো, আর ফাইন্ডিংসটা কেমন হতে পারে সেটা বলো। এত যদি ডিটেল বলতে যাও তাহলে তুমি পেঁচে পড়ে যাবে। on examination and his ফাইব্রয়েডের কনসিস্টেন্সিটা কেমন হবে আর অ্যাডেনোমায়োসিসটা কেমন হবে, ঠিক আছে? fibroid usually firm. Fibroid usually feels firm, but in case of in my patient, the
lumpous soft to firm. পেশেন্টের তুমি কিন্তু কনসিস্টেন্সি ফার্ম বলছো, আর তুমি বলবা যে ফাইব্রয়েডের কনসিস্টেন্সি ফার্ম, তো হাউ ইউ তুমি ডিফেন্ড করবা যে তোমার পেশেন্ট অ্যাডেনোমাইসিস কিন্তু কনসিস্টেন্সি ফার্ম, ডিফেন্ড করো But, তুমি পারবা? পারবা না, তাহলে তোমার কনসিস্টেন্সি কি বলা উচিত ছিল 14 উইকসে? সফট বগি একটা কনসিস্টেন্সি বলা উচিত ছিল, ঠিক আছে? আর তোমার যেহেতু তোমার ফর্নিস গুলো মোটামুটি ফ্রি, আর ডিপ পেশেন্টে কোনো ডিপ সিটেড টেন্ডারনেস করছো কিনা? জি ম্যাডাম, পেশেন্টের ডিপ সিটেড ডিসপ্যারমিয়া ছিল, ফাইব্রোডিজল ডিসপ্যারমিয়া থাকে না। ছিল। আচ্ছা, এখন রিগার্ডিং হিস্ট্রি এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিয়ে কোনো অডিয়েন্সদের আর কোনো কোশ্চেন আছে কিনা? চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছিল, is adenomyosis can develop in nulliparous? If yes, then why? What is the pathology behind this? আচ্ছা, দেয়ার ইজ দ্য, ঠিক আছে, আগে প্রেজেন্টার উত্তর ডক্টর দেন। ফাতেমা বলো এবং সুন্দর করে বলো। তুমি সুন্দর কিন্তু করে বলো যে তোমার নালিপারাসদের কোনো আনসারটা তুমি হ্যাঁ, mode আনসার of an- করছো কিন্তু মানে স্ট্রংলি একটা কথা বলে যে সেটা করছো না, একটু সুন্দর করে আনসার করো। আর তাছাড়া মোড অফ আনসারিং এবং তোমার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই তোমার ক্লিনিশিয়ানদের মতো হইতে হবে। তুমি কেমন কোশ্চেন গুলি যেগুলি শারমিন করেছে, দিস আর অল দ্য কোশ্চেন at MBBS level, but what is the difference? MBBS level এও অ্যাডিনোমায়োসিস প্রেজেন্ট করে, ডিফারেন্সটা হবে যে তুমি প্রত্যেকটা জিনিস যুক্তি সহকারে সুন্দরভাবে ডেসক্রিপটিভ দিবা, যেটা MBBS রা পারবে না। এমবিবিএস টা শুধু ডিডি বলে ছেড়ে দিবে, আর তোমাকে প্রত্যেকটা ডিডি কে ডিফেন্ড করতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার সাথে ওদের পার্থক্য। কোশ্চেন কিন্তু সেম, আনসার গুলি ডিফারেন্ট হবে। তোমার মোড অফ অ্যানসারিং এবং ল্যাঙ্গুয়েজ হবে একদম পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের মতো। তুমি যদি এমবিবিএস লেভেলে হও তাহলে তো পাস করার আশা নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আপা যে কোশ্চেনটা করলো, যে কি কোশ্চেন করছেন আপা? নালিপেরাসদের হয় যদি, তাহলে what is the pathophysiology? Is there any possibility of, তোমার পেশেন্টের তো মাল্টিপ্যারাস, কিন্তু অডিয়েন্স থেকে একটা কোশ্চেন আছে যে is there any possibility of developing adenomyosis in nulliparous, and যদি ডেভেলপ করে তাহলে what is the reason? There may be there is excessive excess estrogen. তুমি এক্সপ্লেনেশন কিন্তু লজিক্যালি বলতে হবে। এখন যদি তোমাকে এমন তোমার একটা কেস আসলো পরীক্ষায় যে পেশেন্টের বিয়ে হয় নাই, বাচ্চাও নাই, কিন্তু তার একটা মাস যেটা দেখে তোমার মনে হচ্ছে যে অ্যাডেনোমাইসিস, ঠিক আছে? তাহলে তুমি সেটা কিভাবে তার অ্যাডেনোমাইসিস হলো? তার তো কোনো রেন্ট নাই, কোনো ট্রমা নাই, তার কোনো ট্রমার কারণে তো সাইটোকাইন রিলিজ হচ্ছে সেটাও নাই, প্যাথোলজি গুলো চিন্তা করো, তাহলে তার কিভাবে হতে পারে? হোয়াট আর দ্য প্যাথোলজি বিহাইন্ড? তোমাকে জানতে হবে না হোয়াট আর দ্য প্যাথোজেনিস অফ ডেভেলপমেন্ট অফ অ্যাডেনোমাইসিস, তোমার জানতে হবে না কিভাবে হবে? একটা তো বললাম এমব্রায়োনিক মেটাপ্লেশিয়া মুলারিয়ান না, মুলারিয়ান না, মেটাপ্লেশিয়া অফ দ্য মানে এমব্রায়োনিক রেমনেন্ট যেটা থাকে, মুলারিয়ান ডাক তো ওখানে তোমার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, ওখানে কি হবে? এমব্রায়োনিক রেমনেন্ট থাকতে পারে, ঠিক আছে? যদি এমব্রায়োনিক রেমনেন্ট থাকে, সেটা যদি মেটাপ্লেশিয়া হয়, সেই মেটাপ্লেশিয়া থেকে তোমার হচ্ছে এই অ্যাডেনোমাইসিসটা ডেভেলপ করতে পারে, সেটা একটা থিওরি। তাহলে মোস্ট প্রপোজ থিওরি হচ্ছে তোমার ওই যে রেন্ট অফ দ্য মায়োমেট্রিয়াম, কিন্তু দেয়ার আর আদার পসিবিলিটিস। একটা হচ্ছে যে এমব্রায়োনিক রেমনেন্ট থেকে হতে পারে, অথবা ডিফারেন্সিয়েশন অফ দ্য স্টেম সেল থেকে হতে পারে। এখন যদি ওই আনম্যারিড গার্লের যদি তোমার রেমনেন্ট থেকে থাকে, সেটা যদি তোমার মেটাপ্লেশিয়া হয়, অথবা তোমার ডিফারেন্সিয়েশন অফ দ্য স্টেম সেল হয়, তাহলে তো আনম্যারিড মেয়েদের হতেই পারে, ঠিক আছে? তাহলে ওই পেশেন্টের প্যাথোলজি কিন্তু নট দ্য রেমনেন্ট, এটা ইউজুয়াল কমন এবং পপুলার প্যাথোলজি, সেটা আনম্যারিড গার্লের জন্য ইফেক্টিভ, তাদের জন্য হচ্ছে মেটাপ্লেশিয়া অফ দ্য এমব্রায়োনিক রেমনেন্ট অথবা ডিফারেন্সিয়েশন অফ দ্য স্টেম সেল থেকে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন তুমি বলো যে অডিয়েন্সদের আর কোনো কোশ্চেন আছে? অডিয়েন্সদের ম্যাডাম, অ্যাডেনোমায়োসিস কেন পোস্টেরিয়র ওয়ালে বেশি হয়? এটা কি ডিপেন্ডেন্ট এর কারণে? পোস্টেরিয়র ওয়ালে বেশি হয়, এখন কেন বেশি ওখানে ইমপ্লান্ট করে
হ্যাঁ সেটাই হচ্ছে মেইন এক্সপ্লেনেশন, যে মোস্টলি তোমার প্লাসেন্টাল ইমপ্ল্যান্টেশন হয় ফান্ডো পোস্টেরিয়া, তাই না? সবসময় ফান্ডো পোস্টেরিয়া থাকে না, বেশিরভাগই, সবসময় না। তো ফান্ডো পোস্টেরিয়া যদি বেশি ইমপ্ল্যান্টেশন হয়, বেশি ট্রমাটা তো ওখানেই হবে, ঠিক আছে? অথবা আমরা যখন ডিএনসি করি বা সিজারিয়ান সেকশন করলে অবশ্য ফান্ডো পোস্টেরিয়ার ওখানে আমরা করি না, সেটা সেই এক্সপ্লেনেশন ওখানে যাবে না। ডিএনসি করলে আমরা কিউরেট তো সবই করি, সেটাও এক্সপ্লেনেশন অবশ্য এক্সপ্লেন করা যাবে না, শুধুমাত্র প্লাসেন্টাল ইমপ্ল্যান্টেশন দিয়ে হয়তো, জানি না, এটা আসলে আমার কোনো, আমি ওই পত্রে পাইনি, আমি আন্দাজে এক্সপ্লেন করতে পারবো। আপা কি কিছু জানেন? নারিন আপা? না আমি জানি না, পড়ে আসি নাই তো রিসেন্টলি কিছু। না ওখানে হচ্ছে এক্সপ্লেনেশনটাই ঠিক মনে হচ্ছে। আমার এই ধরনের কোনো এক্সপ্লেনেশন আমি কোনো বইতে হ্যাঁ। পাই নাই, তবে এটা আমার কাছে মনে হচ্ছে পসিবিলিটি, আমি জানি না, কোনো বইতে আমি এগুলো পাই নাই। আচ্ছা ঠিক আছে, এখন অডিয়েন্স দ্বারা কোনো কোশ্চেন আছে? এখন বলো যে প্রেজেন্টার, হোয়াট আর দ্য কজেস অফ দ্য, এখন থিওরিটিক্যাল কোশ্চেন তোমাকে একটু ধরি, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং অথবা হেভি মেনস্ট্রুয়াল ফ্লো ইন কেস অফ অ্যাডেনোমায়োসিস? কমন কোশ্চেন, সবাইকে জিজ্ঞেস করো। বলো, তুমি পড়ে আসছো না? প্রেজেন্টার কোথায়? প্রেজেন্টার ফাতেমা? ম্যাডাম উনি ডিসকানেক্ট হয়েছেন, আবার আসতেছেন। নাজনীন আপা শুনতেছেন? হ্যালো হ্যালো নাজনীন আপা, হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপা, হ্যাঁ আপা বলেন। শুনতে পাচ্ছিলাম না। জি হ্যাঁ আপনি বলেন, ম্যাডাম কোয়েশ্চেন করেছেন। জি ম্যাডাম কোয়েশ্চেন করেছেন। হ্যাঁ, তুমি কি আমার কোশ্চেনটা শুনতে পাইছো? ম্যাডাম আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা শোনো, এখন হচ্ছে সবচেয়ে অনেক কমন কোশ্চেন, সবাইকে করা হয়, তো তোমারও জানতে হবে, হোয়াট আর দ্য কজেস অফ দ্য heavy menstrual flow in case of adenomyosis and what are the causes of dysmenorrhea in case of adenomyosis? প্রথমে বলো, what are the causes of heavy menstrual flow in case of adenomyosis? এটা খুবই কমন কোশ্চেন, আমি বেসিক কোশ্চেন ম্যাডাম শুনতে পাইনি। হেভি মেনস্ট্রুয়াল ফ্লো এন্ড ডিসমেনোরিয়া, হোয়াট আর দ্য কজেস? আগে বলো হেভি মেনস্ট্রুয়াল ফ্লোর কজ কি, কেন তোমার অ্যাডেনোমায়োসিসে হেভি মেনস্ট্রুয়াল ফ্লো হয়? জি ম্যাডাম, due to increased surface area, due to increased vascularity and retrograde inadequate uterine contraction, increased এখানে কি তুমি ইনক্রিজ সারফেস এরিয়া বলবা? কথাটা কি তাই হবে? ইনক্রিজ সারফেস এরিয়া হবে? এখানে কি মানে প্যাথোলজিটা কি? তোমার এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামে ঢুকে যাচ্ছে না? তাহলে তোমার কি হচ্ছে? মায়োমেট্রিয়াল হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া, মাসেল মাসটা বেড়ে যাচ্ছে, তাহলে ইনক্রিজ ইউট্রাইন মাস বেড়ে যাচ্ছে, এটা তো ইনক্রিজ সারফেস এরিয়া বাড়ে না, তাহলে কি হয়? ইউট্রাইন মাসটা বাড়তেছে, ঠিক আছে? তারপরে আর একটা বলো ইউট্রাইন মাস, একটা করে বলো, একটা হচ্ছে ইউট্রাইন মাস, increased uterine mass, increased vascularity, incoordinated, inadequate uterine contraction during menstruation, retrograde contraction. এটা তো তোমার ডিসমেনোরিয়া, এটা তো ডিসমেনোরিয়ার কজ। মেনোরেজিয়া কেন হবে? একটা তো বললা যে তোমার মাস বেড়ে যায়, একটা বললা যে ভাস্কুলারিটি বেড়ে যায়। হ্যাঁ, তারপরে ম্যাডাম inadequate uterine contraction এর কারণে ম্যাডাম ভাস্কুলার ভেসেলগুলো কন্ট্রাক্ট হতে পারবে না ম্যাডাম, এই কারণে মেনোরেজিয়া হবে। আচ্ছা ঠিক আছে, এটা তুমি এক্সপ্লেইন করতে যাচ্ছ ইনঅ্যাডিকুয়েট কন্ট্রাকশনের কারণে তোমার ব্লিডিং বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর কিছু নাই? ইম্পর্টেন্ট কথাগুলো তো বলো নাই, এটা তো কমন কথা, মাসেল মাস বাড়বে, ফ্লো বাড়বে, সেই জন্য ব্লিডিং হবে। আর কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই যেটা অ্যাডেনোমায়োসিসের জন্য স্পেসিফিক? তুমি পড়ে আসছো না? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া। জি ম্যাডাম, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া না মায়োমেট্রিয়াল? এন্ডোমেট্রিয়াল কি হাইপারপ্লেসিয়া হয়? এখানে তো এন্ডোমেট্রিয়াম ভিতরে ঢুকে যায়। প্যাথোলজিটা কি? বারবারই তো একই কথা বলছে যে মায়োমেট্রিয়াম হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া হয় ডিউ টু
ইনভেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইনসাইড দ্য মায়োমেট্রিয়াম, এটা একটা সাইটোকাইন। তাহলে এখানে সাইটোকাইন রিডিউস হলে সাইটোকাইন একটা কজ থাকবে না? দেয়ার আর সাইটোকাইন ইজ ইনফ্ল্যামেটরি মেডিয়েটর, এবং হ্যাঁ ইনফ্ল্যামেটরি রেসপন্স হবে। এবং জি ম্যাডাম ইনফ্ল্যামেটরি তা রেসপন্স এই যে তোমার ইস্ট্রোজেন, লোকাল প্রোডাকশন অফ দ্য ইস্ট্রোজেন এবং সাইটোকাইন, এই দুইটাই মেইনলি কিন্তু তোমার ভাস্কুলারিটিটাকে বাড়ায় দেয়, ঠিক আছে? আর তার জন্যই মেইনলি হচ্ছে তোমার এখানে একটা ইম্পর্টেন্ট কজ অফ হেভি মেনস্ট্রুয়াল ফ্লো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি বলো হোয়াট আর দ্য কজেস অফ ডিসমেনোরিয়া। আবার কি হলো? ওকে, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। না ম্যাডাম আছেন, আপা একটু আনমিউট করে কথা বলবেন। আপা শুনতে পাচ্ছেন? নাজিন আপা? ম্যাডাম আমি দেখতেছি ম্যাডাম। অডিয়েন্সটা তোমরা কোনো কোশ্চেন করো না, সবাই চুপ করে আছো কেন? ম্যাডাম একটু সময় নিচ্ছেন উনি ম্যাডাম, আমি কল করেছি ম্যাডাম। কানেকশন। হ্যাঁ ওনার কানেকশনে প্রবলেম করছে ম্যাডাম।
জি ফাতেমা আপা, হ্যাঁ আনমিউট করবেন। একটু আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ হ্যালো জি, হ্যাঁ শোনা যাচ্ছে। জি জি আপা, শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে আপা, কথা বলুন। হ্যালো হ্যাঁ, জি ঠিক আপা, আছে। শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছি আমরা আপনাকে। হ্যালো শুনতে পাচ্ছি আপা, শুনতে পাচ্ছি। এই তুমি কথা বলো হ্যালো হ্যালো না করে। এই ফাতেমা, তুমি শুনতে পাচ্ছ না আমাদের কথা? ম্যাডাম শোনা যাচ্ছে না ম্যাডাম, শুনতে পাচ্ছি কেন শোনা যাচ্ছে না? আপনি হেডফোনটা দরকার হলে খুলে ফেলেন। হ্যাঁ, সৌরভ ভাই আপনার কথা শোনা যাচ্ছে, ম্যাডামের কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ এখন? হ্যালো আচ্ছা, তুমি উত্তর দাও। হোয়াট আর দ্য কজেস অফ ডিসমেনোরিয়া ইন কেস অফ অ্যাডেনোমায়োসিস? তুমি হেডফোনটা খুলে, ওকে হেডফোন খুলতে বলো। হেডফোনটা খুলে ফেলেন দরকার হলে। আপা হেডফোনটা দরকার হলে খুলে ফেলেন। হ্যালো আপা হেডফোনটা দরকার। আচ্ছা ম্যাডাম একটু সময় নিচ্ছে, আমি ফোন দিচ্ছি। এই হচ্ছে অসুবিধা, কাজ মাঝখানে ফেলে। অডিয়েন্সদের বলে দেখি, অডিয়েন্স। হ্যালো হ্যাঁ আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, প্রেজেন্টার মনে হয় মোবাইল থেকে ঢুকেছে মনে হয়। জি ম্যাডাম, সে কি মোবাইল থেকে ঢুকেছে? ওনার ল্যাপটপে সমস্যা করতেছে, ইন্টারনেট সম্ভবত চলে গেছে, উনি আবার মোবাইল থেকে ফাতেমা, জয়েন তুমি কি করেছেন। মোবাইল থেকে ঢুকেছো? জি ম্যাডাম, মোবাইল থেকে ঢুকেছি ম্যাডাম, কিন্তু আমি খুব কম সাউন্ড শুনতে পাচ্ছি। তোমাকে তো আমরা শুনতে পাচ্ছি, তুমি বলে যাও। সাউন্ড তো ছোট হয়ে যাচ্ছে কেন? ম্যাডাম আমাকে একটু মোবাইল থেকে ঢুকলে আমি তো মোবাইল থেকেই ঢুকলাম, আমি তো ল্যাপটপ দিয়ে ঢুকি নাই, আমি তো মোবাইল দিয়ে কথা বলতেছি। আপনি মোবাইলের ভলিউম রকারটা লাউড করে দেন, হাইয়েস্ট বাটনে দিয়ে দেন। সৌরভ, আপনাকে না বলছি যে প্রত্যেকটা প্রেজেন্টারকে আগের দিন একটু ট্রায়াল দিবেন। ম্যাডাম আমি প্রতিদিনই ট্রায়াল দিই ম্যাডাম, প্রত্যেকদিন 8টা বাজে এসে ম্যাডাম আমি প্রতিদিন ট্রায়াল দিই ম্যাডাম। তাহলে তারপরে প্রতিদিনই সমস্যা। এটা ম্যাডাম আচ্ছা, ওনাদের না, যারা করছে তাদেরও একটু ইয়ে হতে হবে, স্কিল হতে হবে জিনিসটাতে। এটা হচ্ছে মেইন কথা। আসলে ম্যাডাম সবাই আসলে যেটা বলছে, এখন সবার তো এই গ্যাজেটের ব্যাপারে স্কিল তো সমান না। ইমপ্রুভ করে, এটা সবাই সমান হয়ে যায় এক সময়, আস্তে আস্তে মানে টাইম টু টাইম করতে করতে ওরা মানে ইমপ্রুভ করে ফেলে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, ওর যদি সাউন্ড বা কি সমস্যা হয়ে থাকে, মাঝখানে যদি ফোন এসে থাকে, তাহলে সেটা আবার বন্ধ হয়ে যাবে, সাউন্ড সিস্টেম সব অফ হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় সে আবার রিএন্টার করুক। কি বলেন সৌরভ? জি ম্যাডাম। ম্যাডাম আমি রিএন্টার করেছি ম্যাডাম। আমার মনে হ্যাঁ, এখন আমরা শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। জি এখন একটু কাইন্ডলি কথা বলুন, ম্যাডামদের আনসার দেন প্লিজ আপা। আচ্ছা অডিয়েন্স, আচ্ছা ঠিক আছে, ও ঠিক করুক, আমরা প্রসিড করি। অডিয়েন্স, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা রিগার্ডিং ওর পেশেন্ট প্রেজেন্টারের হিস্ট্রি? এই কোশ্চেন গুলি পার্টিসিপেন্টদের জিজ্ঞেস করো না, ওরা আনসার করবে। পার্টিসিপেন্টরা আনসার করো, যে কোনো একজন। হোয়াট আর দ্য কজেস অফ দ্য একদম ডিসমেনোরিয়া? নাম ধরে ধরে আমাদের রেসিডেন্ট যারা থাকে, আয়শা, তোমরা এগুলো আনসার করো। জনকি, তোমরা এগুলো আনসার করো। হ্যাঁ, নাহিন আপা ঠিকই বলছেন, ওদেরকে, ও না পারলে ওদেরকে আনসার করতে পারবে। হ্যাঁ, আমাদের তো বসে থাকতে পারা যাবে না মর্নিং সেশনে না। 156 পার্টিসিপেন্ট, ওরা সবাই বসে আছে, টাইম ওয়েস্টিং। এই শোনো, চম্পা, কে কে আছো? এখানে দেখা যাচ্ছে অনেকে আছে। আসমা,
increase আসমা আক্তার বলো, madam, there আসমা is the আক্তার বলো। আচ্ছা, ধরে তুমি বলো, কোশ্চেন আচ্ছা, তুমি করো। বলছো, বলো, যে বলছো Dysmenorrhea occurs due to disturbed uterine contraction due to local release of prostaglandin and tissue edema. এভাবে বলে, এভাবে বলা there আছে। is also rise of increased cytokines level হ্যাঁ, and ওই কথাটাই bleeding occur, অ্যাডেনোমাইসিসে কিন্তু মেইন। bleeding occur in a closed space. For that to expel out this clot, and there is dysmenorrhea occur and inadequate by retrograde uterine contraction. হ্যাঁ, ওই যে ডিসফাংশন, আসলে রেট্রোগেট না, এটাকে বলে ডিসফাংশন, মাইমেট্রাল কন্ট্রাকশন থেকে একটা সাইড। ঠিকই বলেছো, এটা ঠিক আছে। এখন বলো যে তোমরা হচ্ছে এখন মোটামুটি আমরা যে তোমার মেইন তোমার 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 কমপ্লেইন সেগুলো আমরা এক্সপ্লেন করলাম। এখন হোয়াট আর দা, এখন কাকে জিজ্ঞেস করব? আয়েশা আফরোজ, আয়েশা আফরোজ, জি ম্যাডাম। আনমিউট হও। তুমি এখন আমাকে বলো যে তুমি তোমার এখন এখন আমরা হচ্ছে একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর উপর ডিপেন্ড করে তুমি হাউ ইউ আর গোইং টু কনফার্ম ইওর ডায়াগনোসিস, কিভাবে কনফার্ম? Madam, in this case, to confirm my diagnosis, I need some investigation. So at first, I will do here. I will prefer transvaginal ultrasonography, TVS. Why transvaginal ultrasonography? Madam, in this case, uterus size is just palpable, about 14 week size. So it will better visualized by TBS. আচ্ছা, এটা গতকালকে তোমাদেরকে বলা হয়েছে। এখন তুমি আমাকে বললো যে ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইন ফেভার অফ অ্যাডেনোমাইসিস। কি ফাইন্ডিংস তোমাকে সোনোলজিস্ট বলবে যেটা দেখে তোমার মনে হবে যে অ্যাডেনোমাইসিস তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসের সাথে কোরিলেট করে? বলো। ম্যাডাম, ইন homogeneous and mainly posterior wall. In homogeneous আচ্ছা, একটা হলো, তারপরে তারপর ম্যাডাম হচ্ছে অনেকগুলা পয়েন্ট বলা আছে। অনেকগুলো আছে, জি ম্যাডাম। চার পাঁচটা ইম্পর্টেন্ট বললে হবে, সবগুলা বলার দরকার নেই। চার পাঁচটা ইম্পর্টেন্ট। টাইনি myometrial cyst present, তারপর জি ম্যাডাম, loss of endomyometrial zone, junctional zone, JZ zone, and there is maybe linear striation, endometrial linear striation, echogenic nodule in the myometrium, asymptomatic, এটাতে বলেছে। আর হচ্ছে মেইন কথাগুলো তুমি যেগুলো বলছো, কিন্তু এখানে আমাদের সোনোলজিস্ট কিন্তু সবসময় বলে যে হেটারোজেনাস মায়োমেট্রিয়াম বলে, তাই না? কিন্তু হেটারোজেনাস মায়োমেট্রিয়াম ইজ ভেরি মাচ সেনসিটিভ, বাট দিস ইজ নট স্পেসিফিক ফর অ্যাডেনোমাইসিস। কারণ হেটারোজেনাস মায়োমেট্রিয়াম কিন্তু আমরা আরো অনেক কিছুতে পাই, তাই না? আরো অনেক ডিজিজে হেটারোজেনাস মায়োমেট্রিয়াম বলতে পারে। কিন্তু যখন অ্যাডেনোমাইসিস সোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি স্পেসিফিক্যালি যখন হেটারোজেনাস মায়োমেট্রিয়ামের সাথে তোমাদেরকে বলবে যে লিনিয়ার স্ট্রাইয়েশন অ্যাসোসিয়েটেড উইথ হেটারোজেনাস মায়োমেট্রিয়াম, সেটা হচ্ছে না, মানে স্পেসিফিসিটি, মানে যখন তুমি শুধু হেটারোজেনাস মায়োমেট্রিয়াম বলো দ্যাট ইজ তোমার স্পেসিফিক, বাট দ্যাট ইজ সেনসিটিভ, ঠিক আছে? সেনসিটিভিটি বেশি। কিন্তু যখন আমরা লিনিয়ার স্ট্রাইয়েশন বলবো দ্যাট ইজ ভেরি মাচ স্পেসিফিক, তখন 90% স্পেসিফিসিটি থাকবে যে লিনিয়ার স্ট্রাইয়েশন যদি থাকে অ্যাসোসিয়েটেড উইথ হেটারোজেনাস মায়োমেট্রিয়াম and not associated with the vascular lacunae into the তোমার মায়োমেট্রিয়াম, ঠিক আছে? যদি ভাস্কুলার ল্যাকুনি না থাকে এবং হেটারোজেনাস মায়োমেট্রিয়াম অ্যাপিয়ারেন্স বলে অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়ার স্ট্রাইয়েশন থাকে, সেটাই কিন্তু ডায়াগনস্টিক অফ ক্রাইটেরিয়া অফ অ্যাডেনোমাইসিস, ঠিক আছে? আর তুমি আরো দুই একটা বললা যে তোমার আরেকটা হচ্ছে যে এন্ডোমায়োমেট্রিয়াল জাংশনাল জোন, যেটা এটা লস বা ইরেগুলার হয়। জাংশনাল জোনটা যদি তোমার অ্যাডেনোমাইসিস ভোকাল অথবা ডিফিউজ হতে পারে। যদি তোমার ডিফিউজ হয় তাহলে জাংশনাল জোনটা তোমার পুরোটাই লস হবে, মানে ঠিক হয়ে যাবে, ঠিক হবে। আর হচ্ছে পুরোটা, আর ফোকালে হচ্ছে কিছু অংশ। ফোকাল যদি হয় তাহলে কোনো জায়গায় তোমার থিকনেস পাওয়া যায়। থিকনেস কত হতে পারে? থিকনেস কিন্তু বলা আছে না, কত হতে পারে? 12 মিলিমিটার, 12 মিলিমিটার মতো থিকনেস হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ঠিকই বলেছ। আর এখন একটা কোশ্চেন ছিল ম্যাডাম, ভাস্কুলারিটি নিয়ে কি আমাদের কিছু, মানে এখানে কি যে আমরা ভাস্কুলারিটিটা থাকবে না? না, তোমরা এটা বলবা না, কিন্তু তোমার মাথায় থাকবে। যদি বলে যে তোমার ইনক্রিজ ভাস্কুলার মার্কিং থাকবে না, তো কারণ হচ্ছে তোমার এখানে তোমার শুধু সিস্টিক গ্ল্যান্ডুলার লেশনটা তুমি পাবা হচ্ছে সিস্টিক গ্ল্যান্ডের এবং স্ট্রোমার পোরশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইনটু দ্য মায়োমেট্রিয়াল টিস্যু, ঠিক আছে? জি ম্যাডাম।
হ্যাঁ এখন হচ্ছে এখানে যদি তোমার হেটারোজেনাস মায়োমেট্রিয়াম তোমার অনেক আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং এ অনেক ফিচারের সাথে কিন্তু হেটারোজেনাস মায়োমেট্রিয়াম থাকে, তাই না? জি কিন্তু in ম্যাডাম, যেমন case of কোরিওকার্সিনোমাতে থাকে হ্যাঁ সেখানে থাকে, এই জন্য ভাস্কুলারিটি বাড়ে। এই জন্য ইন কেস অফ অ্যাডেনোমায়োসিস দেয়ার ইজ এ ভেরি মাচ স্পেসিফিক ফাইন্ডিং হচ্ছে লিনিয়ার স্ট্রাইশন যদি অ্যাসোসিয়েটেড থাকে সেটা সেনসিটিভিটি বেশি। তাহলে তোমাকে যদি কোনো অ্যাসোসিয়েটেড লিনিয়ার স্ট্রাইশন বলে তাহলে হচ্ছে মোর সেনসিটিভ টু ফেভার ইন গোস টু অ্যাডেনোমায়োসিস, ঠিক আছে? আচ্ছা এখন বলো যে তুমি ট্রান্সভার্জিনাল আল্ট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করলা যে দিস ইজ আ কেস অফ অ্যাডেনোমায়োসিস, আর কি কোনো অপশন আছে করতে চাও আর কিছু? Yes, madam. There is another option. If there is any doubt or dilemma, then I can do MRI. এমআরআই হচ্ছে এক্সপেন্সিভ প্রসিডিউর, সেজন্য যদি আমার ডায়াগনস্টিক ডায়লেমা Costly, থাকে। yes, madam. আর কখন করবো? একটা তো Not বললা যে এমআরআই করতে পারে যদি ডায়াগনস্টিক ডায়লেমা থাকে, যে আমি বুঝতে পারছি না এটা অ্যাসোসিয়েটেড অ্যাডেনোমায়োসিস না ফাইভ, মানে বিশেষ করে প্রেসাইজ কখন, যেমন কোনো পেশেন্ট ইয়াং পেশেন্টে তোমার Young patient conservative surgery is required. ইউটেরাইন স্পেয়ারিং সার্জারি তুমি করতে চাও কোনো পেশেন্টের, ধরো, তাহলে তাকে যদি তুমি শুধু আল্ট্রাসোনোগ্রাফিক্যালি প্রেসাইজলি তোমাকে বলতে পারলো না যে কোথায় আছে বা মায়োমা আছে, অ্যাসোসিয়েটেড অ্যাডেনোমায়োসিস আছে না, বা এটা কি সুপারফিশিয়াল অ্যাডেনোমায়োসিস নাকি ডিপ অ্যাডেনোমায়োসিস, সেটা যদি তুমি প্রেসাইজলি জানতে চাও তাহলে তোমাকে এমআরআই করতে হবে। I will prefer MRI. হ্যাঁ, ফর বেটার ভিজুয়ালাইজেশন, কিন্তু এমআরআই ইজ নট ডায়াগনস্টিক ফর ডায়াগনস্টিক টুল ফর অ্যাডেনোমায়োসিস। ডায়াগনস্টিক টুল কিন্তু ট্রান্সভার্জিনাল আল্ট্রাসোনোগ্রাফি ইজ এনাফ, কিন্তু কোনো পেশেন্টের যদি তোমার ডায়াগনস্টিক তোমার ডাইলেমা থাকে সেটা একটা হতে পারে, আর একটা হতে পারে যদি এমআরআই দিয়ে তোমার প্রেসাইজলি তোমার পেশেন্টের জন্য না, যদি কোনো ইয়াং পেশেন্টে তুমি ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি স্পেয়ারিং মানে তোমার যদি ইউটেরাইন সার্জারি করতে চাও, অথবা কোনো পেশেন্টের তোমার প্রেসাইজলি জানতে চাও যে তোমার একটা ডিপ, তুমি যদি আদার কোনো ইনভেসিভ প্রসিডিউর চিন্তা করো যে আমি তাকে কোন কোন প্রসিডিউর অপশনে আমি যাব, সেটা যদি চিন্তা করো আইদার ইট ইজ ডিপ অথবা সুপারফিশিয়াল অ্যাডেনোমায়োসিস, সেটা তোকে প্রেসাইজলি জানতে গেলে তোমার অবশ্যই এমআরআই করতে হবে, ঠিক আছে? আচ্ছা এমআরআই তে কি বলবে, ফাইন্ডিং স্পেসিফিক কি বলবে এমআরআই তে? ম্যাডাম, স্পেসিফিক এখানে হচ্ছে focal or diffuse thickening of the junctional zone, endomyometrial junctional zone, low signal, ওটা তো বলবে ম্যাডাম, লো সিগন্যাল ইন্টেন্সিটি ইউটেরাইন মাস পাওয়া যেতে পারে ম্যাডাম। তুমি যে বললা ফোকাল এবং ডিফিউজ থিকনিং অফ দা জাংশনাল জোন, এটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি বলবে, আর ওরা কি বলবে? জি ম্যাডাম, এমআরআই ও ম্যাডাম আল্ট্রাসোনোর কিছু ফিচার সেম মানে একই রকম, এক্সট্রা আছে ম্যাডাম। আর ওরা কি বলবে স্পেসিফিকলি কি বলবে? ওই যে লো সিগন্যাল ইন্টেন্সিটি ইউটেরাইন মাস থাকবে। ওরা ওদের ভাষাটা কিন্তু একটু অন্যরকম, তাই না? জি ম্যাডাম। এমআরআই তে বলবে টি2 ওয়েটেড ইমেজে আমরা কি পুরো ব্রাইট ফোকাই পাবো, যেটা তোমার স্ট্রমা এবং স্ট্রমা যে গ্ল্যান্ডুলার পোরশন গুলোকে একটা ফোকাই হিসেবে মায়োমেট্রিয়ামে শো করবে। আর কি শো করবে ম্যাডাম? এখানে জাংশনাল জোনটা থিকনেসটা মেজার করা হয় একদম ডাইরেক্টলি, ক্লিয়ার ভিজুয়ালাইজেশন অফ দা ট্রানজিশনাল, মানে ওরা একদম ভালো করে ভিজুয়ালাইজ করে দিবে যেটা জাংশনাল জোনটা কোথায় কোথায় ফোকাল, কোথায় কোথায় ডিফিউজ এবং কোন জায়গায় কত থিকনেস আছে ওটা ডিটেইল বলে দিবে ইন এমআরআই, ঠিক আছে? আর মায়োমেট্রিয়াল সিস্টেম বলতে পারে, তাই না? জি ম্যাডাম। আর হচ্ছে তোমার এখন এমআরআইটা তুমি কখন করবা, কোন সময় করবা পেশেন্টের এমআরআইটা কোন সময় করতে হবে? টাইম আছে করার? জি ম্যাডাম, বলো। আর্লি ফলিকুলার ফেজে করলে এটা বেটার রেজাল্ট আসবে। আর্লি ফলিকুলার ফেজে কেন বলো, কেন? হচ্ছে তো আমাদের হরমোন ইস্ট্রোজেন থাকে তখন শুধু ফলিকুলার ফেজে, আর ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট ডিজিজ, এজন্য আমরা লুটিয়াল ফেজে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বেশি থাকে প্রজেস্টেরনের জন্য। ঠিক আছে, হ্যাঁ ওই জন্য ফলিকুলার ফেজে করা হয়। আচ্ছা সবাই মিলে একসাথে কথা না বলে যে কথা বললো সে অনেক কথা হচ্ছে, প্লিজ তোমরা যারা সবাই একসাথে কথা বলো না। তোমরা যে কথা বলবা সে শুধু আনমিউট হও, বাকিরা সবাই মিউট হও। সোহানা আশকারি আপু, সোহানা তোমার সাউন্ড বন্ধ করো। আচ্ছা কে অ্যানসার করতেছিল? প্রেজেন্টার কি আসছো? ফলিকুলার ফেজে করি আমরা। হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্টার কি আসছে না এখনো আসে নাই? আসছো? জি ম্যাডাম। এখন বলো তোমার এখন আমরা কিন্তু ডায়াগনোসিস মোটামুটি করে ফেললাম, ঠিক আছে? একটা দিন শোনো, কে যেন বলছিল যে লুটিয়াল ফেজের থিকনেস বাড়ে, তাই কি?
কে বলছিল লুটিয়াল ফেজে থিকনেস বাড়ে? উমা ম্যাডাম লুটিয়াল পেজে থিকনেস না ফলিকুলার ফেজে ইস্ট্রোজেনটা থাকে আর আমাদের অ্যাডিনোমায়োসিসটা তো ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট এইজন্য মানে হ্যাঁ আমরা সেটাই, জানি তাহলে থিকনেস বাড়ে কোন সময়? এটা- তাহলে ফার্স্ট হাফে বলবা, মানে ফলিকুলার ফেজে বলবা। লুটিয়াল ফেজে তো প্রজেস্টেরনের জন্য তার থিকনেস বাড়ে না, তাই না? থিকনেস তো বাড়বে এস্ট্রোজেনের জন্য। আমি এক্সাক্ট কারণ জানি না কিন্তু মনে হয় এটাই হয়তো। আচ্ছা যাই হ্যাঁ। হোক, তারপরে আচ্ছা তারপরে ম্যাডাম একটা এখন- প্রশ্ন ছিল আর কি, আমাদের গত অ্যাডেনোমাইসিসের প্রেজেন্টেশনে বলা হয়েছিল কনসিস্টেন্সিটা ম্যাডাম হার্ড বলার জন্য আর কি ম্যাডাম, এই জন্য শোনো একটু কনফিউজ হয়ে গেছে। কনসিস্টেন্সি আমি মনে করি, জানি না সবাই তোমাকে কমেন্ট এখানে করবে, আসলে আমার মনে ভেরি, এখানে আসলে ভেরি কনসিস্টেন্সি। সফট টু আমি এখানে কনসিস্টেন্সি বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ বিভিন্ন আমি রকম হতে যতটুকু পারে। বুঝি হ্যাঁ, আমি ঠিক বিভিন্ন আছে। ধরনের কনসিস্টেন্সি হতে পারে। আমি কনসিস্টেন্সির ব্যাপারে আমি জানি না, এটা নাহারি নাপাড়া আমাদের অনেক এক্সপিরিয়েন্স, নাহারি নাপাড়া কি পেয়েছে, নাহারি নাপাড়ার মতামত আশা করছে। আপা কি বলে? ম্যাডাম আজকে বলা হয়েছে সফট থাকে, তো অন্যান্য দিন ম্যাডাম সফট বললে ম্যাডামরা বলেছে যে এটা সফট হবে না আর কি ম্যাডাম, হার্ড হয়, ইউজুয়ালি হার্ড পাওয়া যায়। আসলে এটা আমার বইয়ে জানি লেখা না, ম্যাডাম সফট টু ফার্ম, সফট সফট টু হতে পারে ফার্মও হতে পারে আর কি ম্যাডাম, এটা হ্যাঁ, লেখা। আমি যেটা বুঝি এটা ভেরি কনসিস্টেন্সি হওয়ার ইয়েটাই বেশি। এখানে কি ঝিরু আপা বা কেউ আছে, আর কেউ আছেন এখানে আমাদের কে নাহারি ম্যাডাম আপা বা আমি কেউ? কিন্তু যেটা পাই সেটাই বলবো ম্যাডাম পরীক্ষায়, সফট হ্যাঁ। পেলে সফট বলবো, হার্ড বলাটা কি ফার্ম পেলে কেমন ফার্ম। না, সুজি আপা? সরাসরি হার্ড বলাটা কেমন না অ্যাডিনোমাইসিসে? হার্ড বলবে না, ওটা হচ্ছে সেটাই তো। যেটা বললো। আমি তো হার্ড বলার পক্ষে না। সবাই হার্ড বলবো কেন? আমি সব হার্ড কেন বলবো? আমি সেটাই বলতেছি যে হার্ড তো আমরা মানে আমি একটা কথা বলি, যেমন আমার কাছে কেন যেন মনে হয় এখানে তো জাস্ট মানে আমি যদি সাইন্টিফিকলি চিন্তা করি, এখানে তো অনেক ধরনের সিস্টিক চেঞ্জ হয়। সিস্টিক চেঞ্জ হয়, হ্যাঁ, কোনটার সেজন্য। ক্ষেত্রে একটু ফাইব্রোটিক চেঞ্জ হয়। সুতরাং এটা তো হ্যাঁ। স্বাভাবিকভাবে এটা কনসিস্টেন্সি ভেরি করতেই পারে। ওইটা ঠিক আছে, সফট টু ফার্ম এটা ঠিক আছে, হ্যাঁ। কিছুটা কিন্তু হার্ড কেন হবে আর কি? এবং সে যেটা সে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালাইজ পেশেন্টের কাছে যা পেয়েছে সে সেটাই বলবে। গদ বাঁধা বলার তো এখানে কোনো সুযোগ নাই। সে সেটাকে জি, যদি ম্যাডাম। সায়েন্টিফিক্যালি লজিক্যালি যদি প্রমাণ করতে পারে তাহলেই তো হয়ে গেল। তাবাসসুম আপা নেহরিন আপা কি বলে? তাবাসসুম আপা নেহরিন আপা একটু কিছু বলেন, আমরাও একটু জানি তাহলে। সবার কথা শুনতে চাই, যেহেতু সারা শব্দ করে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, শারমিন আগাও। আমি যেটা মনে হচ্ছে যে যেহেতু শিলুদিদি যেটা বলছে সেটাই কারেক্ট, কারণ হচ্ছে যে এটা তো যে তোমার হাইট বেশি হয়, মানে তোমার এটা যদি সাইজ বড় হয় তাহলে আসলে কনসিস্টেন্সি আসলে সফট হতে পারে, কিন্তু হার্ড বলাটা আসলে যায় না। মোটামুটি যেন সফট টু ফার্ম বলি তাহলে এই দুটা মোটামুটি কাছাকাছি। তোমরা যেটা পাবে সেটাই বলবে, তাই না দিদি? এটাই তো ভালো। হ্যাঁ সেটাই বলা। যেটা পারবে সেটাই বলবে। এখন তুমি বলো যে প্রেজেন্টার ফারজানা, ফারজানা কি নাই? না ম্যাডাম প্রেজেন্টার ও আনসার করে না কেন? প্রেজেন্টার এখনো আসেন নাই। প্রেজেন্টার তো ম্যাডাম নাই। আচ্ছা শোনো, তাহলে আমি প্রশ্ন করি। আসমা সরকার সূচনা না আসো না? হাসিবা আছো? ডক্টর হাসিবা? জি ম্যাডাম আছি। আচ্ছা বলো হাসিবা, বলো যে তুমি তো এতক্ষণ এই প্রেজেন্টারের হিস্ট্রি শুনলা এবং ফাইন্ডিং শুনলা। তো তোমার ধরো সাপোজ ট্রান্সভার্জনাল আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং তোমার বললো যে মানে পয়েন্টস ইন ফেভার অফ অ্যাডেনোমাইসিস যাচ্ছে। এখন এই পেশেন্টের এই ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স যদি তোমার এবং তোমার ইনভেস্টিগেশন পুরোপুরি কনফার্ম করে দিস ইজ আ কেস অফ অ্যাডেনোমাইসিস, দেন হাউ উইল ইউ আর গোইং টু প্রসিড ফর ইওর ম্যানেজমেন্ট পারপাস? কি করবে? Madam, at this age of the patient, I will, and family complete, madam, I will do definitive surgery, hysterectomy. না আমি এটা তুমি কি কোশ্চেন তাই করেছো? আমি যেটা বুঝতে পারলাম কোশ্চেন হচ্ছে যে সেটা তোমার প্রভিশনাল ডায়াগনোসিস যে অ্যাডেনোমাইসিস হয়েছে সেটা মানে হিস্ট্রি এবং এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশনের কোন জিনিসের উপর ফাইন্ডিংস উপর বেসিস করে তুমি প্রভিশনাল ডায়াগনোসিসটা করেছো। তুমি তাই বলেছো না শারমিন?
না ওটা তো আপা ওরা করে ফেলছে, প্রভিশনাল ডায়াগনোসিস ওরা ক্লিনিক্যাল ফাইন্ডিং এ বললো যে ওর পয়েন্টস ইন আচ্ছা ফেভার অফ আচ্ছা সরি ডায়াগনোসিস, আমি বুঝতে পারি না, ওর ঠিক পয়েন্টস আছে ইন ফেভার অফ ডায়াগনোসিস ও প্যারানোসিস এর শুরুতে বলে ফেলছে দিদি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক এখন আছে আমরা ওকে সাপোজ হচ্ছে যে আমরা ডায়াগনোসিস কনফার্ম করলাম যে এটা তো আর পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং আমাদের কাছে নাই, সাপোজ আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং এবং ক্লিনিক্যাল ফাইন্ডিং এর সাথে কোরিলেট করে ডায়াগনোসিস কনফার্ম হলো যে দিস ইজ আ কেস অফ অ্যাডেনোমায়োসিস। ঠিক আছে, এখন তুমি এই পেশেন্টের তোমার যে পেশেন্ট প্রোফাইল সেটাতে তুমি কিভাবে ম্যানেজমেন্ট অপশন ফর দিস পেশেন্ট, হাসিবা বলো। And for management purpose, I will do some investigation. এগুলা বাদ দাও, তোমার Anesthetics যেটা বেসিক ইনভেস্টিগেশন সেগুলো বলার দরকার নাই। স্পেশাল কোনো ইনভেস্টিগেশন আর তুমি কিছু করতে চাও? স্পেশাল তোমার আর কিছু ইনভেস্টিগেশন Madam, করতে চাও? আর এই পেশেন্টের জন্য তোমার বেসিক ম্যাডাম ইনভেস্টিগেশন যদি কনফিউজ থাকে তাহলে ম্যাডাম এমআরআই করবো, ওটা তো ম্যাডাম বলবেন। আমার কথা তারপরে শোনো, ম্যাডাম শিওর হয়ে গেলে পেশেন্টের কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন বেসিক ইনভেস্টিগেশন তোমার জানা দরকার আছে ম্যাডাম বলো। বেসিক ইনভেস্টিগেশন বেসলাইন আমরা যে ব্লাডের মধ্যে হ্যাঁ বলো। ব্লাডের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট ম্যাডাম, হচ্ছে আরবিএস বা ওজিডিটি, তারপরে রিনাল ফাংশন টেস্ট, না তুমি লিভার ফাংশন টেস্ট ম্যাডাম কোথাও বলছে, কোথাও সিবিসি তে কোনটা বেশি দেখতে চাও? কমপ্লিট ব্লাড কাউন্টে কোন জিনিসটা ফোকাস করতে চাও? সিবিসি তে ম্যাডাম আমরা হিমোগ্লোবিন দেখবো, পেশেন্টটা অ্যানিমিক কিনা ম্যাডাম। হ্যাঁ হিমোগ্লোবিন দেখবো। আর যদি তোমার পেশেন্ট ক্লিনিক্যালি তোমার হিমোগ্লোবিন ধরো ম্যাডাম ডাব্লিউসি দেখতে পারি ইনফেকশন আছে কিনা। হিমোগ্লোবিন যদি 8.7 বলে তাহলে তুমি কি করবা? সাপোজ ওর ব্লিডিং হচ্ছে মেনোরেজিয়া, ওর এখন তাহলে ম্যাডাম আমরা অ্যানিমিয়া কারেকশন করে নিয়ে তারপরে ম্যাডাম হিমোগ্লোবিন 10 করে অ্যানিমিয়া কারেকশন করে নিয়ে তারপর অপারেশন করব। এক্ষেত্রে আর কোনো ইনভেস্টিগেশন দরকার নাই। অপারেশনের সময়ও ব্লাড হাতে রাখবো ম্যাডাম। না অপারেশন তো আমি এখন তুমি আমাকে বলছো শুনতে পাইতেছি iron profile and peripheral blood fit. হ্যাঁ ওই যে হাসি আয়রন প্রোফাইল এবং সেরাম ফেরিটিন লেভেল দেখবো, তারপরে আমরা পেশেন্টকে অ্যাকর্ডিংলি ম্যানেজ করব। ঠিক আছে, আচ্ছা এখন তুমি বলো যে তুমি কেন ম্যাডাম আমরা হিমোগ্লোবিন কত রাখবো অপারেশনের আগে, 10 না 11 বলবো? At least 11 gram in all routine operation. প্রেগন্যান্সিতে আমরা সিজারে বলি 10 গ্রাম, কারণ ওখানে হিমোডাইলিউশন হচ্ছে সেজন্য। আদারওয়াইজ রুটিন ওটিতে 11 গ্রাম আমার মনে হয়, তাই এ বলো। হ্যালো, আচ্ছা আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, যাই হোক আসলাম আবার। বলো কি ছিল তোমাদের কোশ্চেন? যে ওরা বলছে যে ম্যাডাম হিমোগ্লোবিন আমি কত বলছিলাম থাকবে? 10 গ্রাম। এটা 11 গ্রাম থাকবে, 11 গ্রাম অ্যাট লিস্ট। ওই তো আপা উত্তর দিল। আপা একটা কোশ্চেন ওদের ছিল, সেটা হচ্ছে কনসিস্টেন্সি কি সফট বলবে নাকি সফট টু ফার্ম বলবে, এটা নিয়ে যেটা ওরা পায়, যেটা স্ট্যান্ড করবে, সফট বলতে পারে, সফট টু ফার্মও বলতে পারে। যদি বলে ওয়াই সফট, সবচেয়ে আসল কথা হচ্ছে ওরা যা বলবে this has to explain to the examiner why you are telling this is the consistency of soft. ও যদি বলে যে হ্যাঁ সিস্টিক হয়, এই প্যাথোলজিটা হয় সেজন্য আমরা সফট পাই, আর ও যদি বলে হ্যাঁ সফট টু ফার্ম, কেন ফার্ম বলবে যে হ্যাঁ এটার সাথে অ্যাসোসিয়েটেড ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে ফার্ম হচ্ছে। জিনিসগুলি হচ্ছে কি ওদের এক্সপ্লেইন করতে হবে। ওরা যেটা পরীক্ষায় করে একটা শব্দে উত্তর দিয়ে চুপ করে থাকে। ওরা যদি এক্সপ্লেইন করে, এটাই হচ্ছে বারবার বলছে যে ফেলোশিপ পরীক্ষা, ওরা এক্সপ্লেইন করবে ওয়াই দিস ইজ ফার্ম, ওয়াই দিস ইজ সফট, ওয়াই দিস ইজ হার্ড। তুমি যদি এক্সপ্লেইন করো দেখবা যে এক্সামিনার যদি নাও জানে, তোমার এক্সপ্লানেশন খুব ক্লিয়ারলি থাকে, আমরা কিন্তু সেটাকে একসেপ্ট করে নিই যে হ্যাঁ এটা যুক্তিসঙ্গত। কথা বুঝছো? সুতরাং তুমি ওইভাবে এক্সপ্লেইন করলেই হবে। ওরা হয় কি, ওরা ওই যে এরকম যে এখন যেরকম প্রেজেন্ট করছে, 2-3টা ওয়ার্ড বলে ছেড়ে দিচ্ছে, আবার গুতায় গুতায় বের করতে হচ্ছে, যার জন্য ওদের পরীক্ষাটা খারাপ হয়। আচ্ছা তোমার এই পেশেন্টে কি করতে চাও হাসিবা ম্যানেজমেন্ট? ম্যাডাম প্রেজেন্টার কিন্তু আসছেন। আচ্ছা হাসিবা শেষ করো, হাসিবা তো উত্তর দিচ্ছিল, বলো। ম্যাডাম ডেফিনিটিভ ম্যানেজমেন্ট করতে চাই ম্যাডাম, হিস্টেক্টমি করতে চাই। তুমি হিস্টেক্টমি করতে চাও কেন? পেশেন্টের জন্য কি আর কোনো অপশন খোলা নাই যদি সে বলে যে আমি হিস্টেক্টমি করতে চাই না? জি ম্যাডাম, কনজারভেটিভ মেডিকেল ম্যানেজমেন্ট আছে ম্যাডাম, আর কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে। বলো তুমি এই মেডিকেল ম্যানেজমেন্ট মধ্যে ম্যাডাম এট দিস এজ অফ দা পেশেন্ট, এই পেশেন্টের জন্য সবচেয়ে বেস্ট এলএমজি আইএস দিতে পারি।
সবচেয়ে দিতে পারি এলএনজি আইওএস দিতে পারি। যদি পেশেন্ট আমি যে বলে যে আমি মেডিকেল ম্যানেজমেন্ট চাই এবং আমি কোনো সার্জারি করতে চাই না, কোনো সার্জিক্যাল প্রসিডিউরে যেতে চাই না, তাহলে তার জন্য বেস্ট অপশন কি? এলএনজি আইএস দিতে পারেন। এখন এলএনজি আইওএস এর মধ্যে এলএনজি আইওএস কিভাবে কাজ করে বলো? এলএনজি আইওএস অ্যাক্টস ইন কেস অফ অ্যাডেনোমায়োসিস। কত পার্সেন্ট ইফেক্টিভ এটা? ম্যাডাম এটা কন্টিনিউয়াস লো ডোজ প্রোজেস্টেরন সিক্রেশন করে ম্যাডাম। এটা কি প্রোজেস্টেরন? এটা কি এন্ডোমেট্রিয়ামে একটা এটাকে কি দাঁড়াও এখানে কি থাকে? এলএনজি আইওএস এ কি থাকে কম্পোনেন্ট? লিভোনর্জেস্ট্রল থাকে ম্যাডাম। 52 মাইক্রোগ্রাম থাকে ম্যাডাম। লিভোনর্জেস্ট্রল এটা 19 নট আচ্ছা, এখন তোমাকে বলো যে কিভাবে এটা ইয়া করে, তোমার কিভাবে সে কাজ করে, হাউ ইট অ্যাক্টস। ম্যাডাম এটা সিম্পটোমেটিক রিলিফ করে। এলএনজি আইওএস কিভাবে কাজ করে? রিলিফ করে ম্যাডাম। সেটা তো বুঝলাম ম্যাডাম। এলএনজি আইওএস টা ম্যাডাম সিম্পটোমেটিক রিলিফ করে। তুমি এলএনজি আইওএস দিছো ম্যাডাম, ও প্রোজেস্টেরন কন্টিনিউয়াস প্রোজেস্টেরন সিক্রেশন করে ম্যাডাম। সিম্পটোমেটিক রিলিফ করার জন্যই তো এটা দিলা, তো তুমি সেটা কি রিলিফ কিভাবে করবে? হাউ ইট এন্ডোজেনাস এস্ট্রোজেন প্রোডাকশনটাকে সাপ্রেস করে, মানে কন্টিনিউয়াস প্রেজেন্সে। Residualization of এস্ট্রোজেন রিসেপ্টরকে endometrial atrophy and residualization. একজন বলো। ম্যাডাম এটা ইস্ট্রোজেন রিসেপ্টরকে ডাউন রেগুলেশন করে, ইস্ট্রোজেন কাজ করতে পারে না, তখন এট্রফিক চেঞ্জ অফ এন্ডোমেট্রিয়াম হয়, যার কারণে ম্যাডাম তার সিম্পটম ইমপ্রুভ করে, মেনোরেজিয়াটা ইমপ্রুভ করে। কারটা ম্যাডাম লেভোনর্জেস্ট্রল। ম্যাডাম চম্পা বলছি। হ্যাঁ বলো। ম্যাডাম এটা ইস্ট্রোজেন রিসেপ্টরকে ডাউন রেগুলেট করে, যে ডাউন রেগুলেট করার কারণে ইস্ট্রোজেনটা যখন কম কাজ করে তখন এটা এন্ডোমেট্রিয়াম এট্রোপি হয়ে যায়। এট্রোপি হলে তখন পেশেন্টের মেনোরেজিয়াটা ইমপ্রুভ করে। এছাড়া ম্যাডাম এটা ডিসমেনোরিয়াকে ইমপ্রুভ করে। আর কিছু আছে? তারপর ম্যাডাম এটাই বলছে ম্যাডাম, এরকমই মেকানিজম করেছিলাম ম্যাডাম। এছাড়া যেটা হয় ম্যাডাম, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, প্রোজেস্টেরন যেভাবে ফাংশন করে একটা নরমাল মেনস্ট্রুয়াল সাইকেলে, অনেকটা ফাংশনটা তো ওইরকমই, তাই না? সেই সেম জিনিসটা ডেসিডুয়ালাইজেশন করতেছে, ডেসিডুয়ালাইজেশন করে এটা করে গ্রোথটাকে সেম প্যাথোলজি, সেম জিনিসটা এখানে করে। তবে এখানে আলটিমেটলি অ্যাট্রফি হয়ে যায়, এই জন্য যে প্রলং সময় ধরে প্রোজেস্টেরন যদি এটাকে ডেসিডুয়ালাইজেশন এবং এটাকে করতেই থাকে, তাহলে আস্তে আস্তে একসময় অ্যাট্রফি হয়ে যায়। যেহেতু সেটা কন্টিনিউয়াস, কিন্তু নর্মাল সাইকেলে প্রোজেস্টেরন রেগুলারলি অনেক দিন ধরে প্রোজেস্টেরন সাপ্লাই পায় না নর্মাল এন্ডোমেট্রিয়াম, তখন হয় কি ইনিশিয়াল, মানে সংক্ষেপে যদি বলি ইনিশিয়াল হাফে এস্ট্রোজেন, পরের হাফে যখন ইয়ে হয় তখন আসে প্রোজেস্টেরন। কিন্তু এই ক্ষেত্রে লেভোনর্জেস্ট্রল কন্টিনিউ, সেটা তো স্লো ডোজে রেগুলার বের হয়ে আসছে, সে এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করে যাচ্ছে, করতে একসময় গিয়ে সেটা অ্যাট্রফি হয়ে যায়। তা অনেক বছর ধরে চললে তো একসময় গিয়ে তো বন্ধই হয়ে যায় মাসিক, ব্যাপারটা তো এটাই। ঠিক আছে, সেটাই মেইন হচ্ছে ব্যাপার। প্রোজেস্টেরন আদিকে যেভাবে বলছো তোমাদের লাইন ঠিকই আছে, মানে জিনিসটা মানে অনেক মিমিক করে একই জিনিস, সেটাই আমি বলতে চাচ্ছি। শুধু পার্থক্য যে এটা কন্টিনিউয়াসলি চলছে, অনেক দিন ধরে চলছে, সুতরাং চেঞ্জটা অনেক দিন ধরে চলতে থাকবে। এখন আসো যে এই পেশেন্টের একটা করতে পারে যে মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা এলএনজি আইওএস দিতে পারি, আর সার্জিক্যাল অপশন যদি সে হিস্টেক্টমি না চায়, আর কোনো অপশন আছে মডার্ন ম্যানেজমেন্টে? আর কোনো অপশন আছে? প্রেজেন্টার বলো, প্রেজেন্টার তো অনেকক্ষণ ধরে কোনো কথা বলতেছো না। আমি শারমিন, আমি একটু ওকে কোশ্চেন করতে যাচ্ছি, সে যে বলছে হিস্টেক্টমি করবে, আমি জাস্ট হিস্টেক্টমি কেন করবে সেটা একটু জাস্টিফাই করার জন্য বলতে চাচ্ছিলাম, কোশ্চেনটা করার জন্য চাচ্ছিলাম। যাই তুমি করতে পারো শারমিন, ওকে জিজ্ঞেস করো। হাসিবা বলো তুমি কেন হিস্টেক্টমি করতে চাও? ম্যাডাম, usually medical management is unsatisfactory, that's why we want to do unsatisfactory। তুমি কি তোমার পেশেন্টে ট্রাই করছো? সে কি কোনো মেডিকেল ম্যানেজমেন্ট পাইছে? না। হ্যাঁ, না ম্যাডাম। তোমার পেশেন্ট কি কোনো মেডিকেল, ও কি কোনো হিস্ট্রিতে বলছে যে পেশেন্ট দেয়ার ইজ কোনো মেডিকেল হিস্ট্রি, সে ড্রাগ ফেল করছে, বা সে ইউজুয়ালি তো অ্যাডেনোমায়োসিসে কোনো ড্রাগ কাজ করে না ইউজুয়ালি, যেহেতু তার প্যাথোলজিটাই ডিফারেন্ট। এখন সেই জন্য হচ্ছে যে
তোমার কিন্তু এখানে তো ট্রিটমেন্ট যদি ম্যানেজমেন্ট আরো কিন্তু যদি ম্যাডাম বলেনি কিছু যে এনএসআইডি বা কিছু থাকে। এনএসআইডি তো সে বলছে, সে এনএসআইডি মাঝে মাঝে নিচে, সেটা সে বলছে, ঠিক আছে। এখন তুমি বলতেছো যে পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট হিস্টেক্টমি করে দেবো, এখন কি আমরা মডার্ন ম্যানেজমেন্ট সেটা বলবো, বা তোমার লজিক কি? সে আগের কথাই তো আমাদের মতো, আগের মতো যদি পেশেন্টকে ম্যাডাম আমরা কাউন্সেলিং করবো, সে যদি ম্যানেজমেন্ট না চায় তাহলে আমরা ম্যাডাম মেডিকেল ম্যানেজমেন্ট এলএনজি আইউএস দিতে পারি, অথবা ডানা জল দিয়ে ম্যাডাম দেখতে পারি যে ইমপ্রুভ করছে কিনা। যদি ইমপ্রুভ না করে তখন ম্যাডাম যদি তোমার মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করে তখন আমি তাহলে তোমাকে তো একটা অপশন ঠিক করতে এগুলো তো একটু বলা দরকার, তাই না? মেডিকেল পেশেন্টকে তোমার হচ্ছে আগে কাউন্সেলিং করতে হবে যে পেশেন্ট কি ধরনের, পেশেন্ট যদি বলে যে না আমি একবার এলএনজি আইউএস নেওয়ার পরে আবার হিস্টেক্টমি করবো, সেই অপশন আমি চাই না। পেশেন্টকে সবগুলো অপশন তোমার সাথে, তুমি অপশন ফাইনালি বলার আগে পেশেন্টের সাথে তোমার কথা বলে নিতে হবে। কথা বুঝতে পারছো? পেশেন্টকে আগে কথা বলে দিতে হবে। পেশেন্ট যদি বলে যে ওখানে তো তোমার দাঁড়ায় কোনো সুযোগ নাই যে আমি একবার এটা করবো একবার ওটা করবো, ওটা তো তোমার সুযোগ। তুমি পেশেন্টের সাথে আগে কাউন্সেলিং করলে ঠিক করবা যে তুমি কি করতে চাও। পেশেন্ট এখন চায় যে না আমি ফাইনাল ম্যানেজমেন্ট চাই, আমি বারবার আসবো না, তাহলে তুমি বলতে পারো তোমার জাস্টিফিকেশন ঠিক আছে। কিন্তু পেশেন্ট যদি এখন তো ওয়ার্ল্ড আর এরকম সেই আগের মতো নাই যে আমি আসলাম, বেশিরভাগ পেশেন্টই তো শারমিন একটা মেডিকেল ম্যানেজমেন্ট চায় প্রথমে, তাই না? আমরা না হয় জানি এটা হরমোন রেসিস্ট্যান্ট বা প্রত্যেক পেশেন্টই মেডিকেল ম্যানেজমেন্ট চায়। সুতরাং এই পেশেন্টের অপশন হচ্ছে বেস্ট অপশন হচ্ছে তার জন্য হচ্ছে এলএনজি আইউএস, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলো যে তোমার দিদি যে কোশ্চেনটা করলো তুমি সেটা তো সুন্দরভাবে এক্সপ্লেইন করলা না যে ওয়াই আমি তুমি হিস্টেক্টমি প্রেফার করতেছো, সুন্দর করে বলো হাসিবা। এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে কথা কি আমার ফেলোশিপ পরীক্ষাটা এরকমই, আমি যেটা চাই বা যেটা ডায়াগনোসিস করি বা যেভাবে ম্যানেজমেন্ট করতে চাই সেটা আমি স্ট্যান্ড করতে পারি কিনা এটাই দেখতে চাই। মানে এক্সামিনার যারা হয় তারা যে সব একটু আগে নাহিন আপা সেম কথা বলছে যে একটু এক্সামিনাররা যে সবকিছু জেনে বুঝে সবকিছু, কিন্তু যখন সায়েন্টিফিক্যালি সে নিজেকে প্রকাশ করে তখনই সেটা ওকে আমাদের জন্য। সায়েন্টিফিক্যালি তুমি কিন্তু এটাকে ফাইব্রয়েড বলে এস্টাবলিশ করতে পারো, যদি তুমি এস্টাবলিশ করতে পারো, সেটা আমরা কেউ কিছু বলবো না, বুঝতে পারছো? তোমার যদি ক্লিনিক্যাল ডায়াগনোসিস হিস্ট্রি থেকে তুমি এটাকে অ্যাডেনোমাইসিস অরিজিনাল ছিল, কিন্তু তুমি এটা ফাইব্রয়েড বলছো, সমস্যা নাই তো, তুমি স্ট্যান্ড করতে পারলে কোনো প্রবলেম নেই। এখন বলো তুমি কেন হিস্টেক্টমি করতে চাও, এটুকু সুন্দর করে বলো, জাস্ট তোমার নিজস্ব জাজমেন্ট থেকে বলো। অন্য কেউ না তুমি করতেই পারো হাসিবা, তুমি তোমার ভয় মানে এখানে হেজিটেশন করার কিছু নাই। সাইন সিম্পটম এক্সেসিভ হয়, তুমি তোমার পেশেন্টের কথা বলো। ফ্যামিলি ম্যাডাম ওর এজ এবং হ্যাঁ কি কি তোমার কি কি কনসিডারেশনে নিয়ে তুমি তোমার জাজমেন্ট হিস্টেক্টমির দিকে চলে গেল, কি কি কনসিডারেশনে নিয়ে কি করেছো না করেছো এগুলো বলো সুন্দর করে। ম্যাডাম আমি কি বলবো ম্যাডাম? বলো, কারণ তোমরা হঠাৎ করে হিস্টেক্টমি বললে কিন্তু এক্সামিনার একটু তো অ্যানয়েড হতেই পারে। কে যেন একজন আনসার করতে চাচ্ছে, করুক, ওরা বলার অভ্যাস করুক। হ্যাঁ হ্যাঁ করুক করুক। প্রেজেন্টার করতে চাচ্ছে কিন্তু মনে হয় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ম্যাডাম ওনার নেটওয়ার্ক খুবই বাজে অবস্থায় আছেন। আমাদের স্টুডেন্টরাই বলুক যে বলতেছিল, বলো ডক্টর হাসিবা বলছিলা, বলো সুন্দর করে গুছায় বলো, ভুল হলে আমরা আছি কারেকশন করে দিব। ম্যাডাম পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকলে, নন কমপ্লায়েন্স থাকলে, মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে যদি সাইন সিম্পটম ইমপ্রুভ না করে, তাহলে ম্যাডাম আমরা যেহেতু এজ ম্যাডাম 40 ইয়ার্স এজ ম্যাডাম এজটা যে কত বলছে ম্যাডাম এটা ধরে নাও 40 আপ। 48 এজ ম্যাডাম 40 ইয়ার্স 48 ইয়ার্স এজ। আমি কি স্লাইডটা প্রেজেন্ট করব আপা? এজ 48 ইয়ার্স ম্যাডাম, ফ্যামিলি কমপ্লিট, ম্যাডাম পেশেন্ট আমরা মেডিকেল ম্যানেজমেন্ট যদি ফেল করে যায় এবং সাইন সিম্পটম এক্সেসিভ হয়ে যায়, পেশেন্ট ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, দেন ম্যাডাম উই ওয়ান্ট টু ডু ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। জি ম্যাডাম কাউন্সিলিং তো ম্যাডাম ওই যে মেডিকেল ম্যানেজমেন্ট যখন দিব তখনই ম্যাডাম কাউন্সিলিং আগে কাউন্সিলিং করে বলবো ম্যাডাম যে এটাতে ইমপ্রুভ করতেও পারে নাও পারে, আমরা তারপরেও মেডিকেল ম্যানেজমেন্ট কিছুদিন দিয়ে দেখবো, যদি ইমপ্রুভ করে তাহলে ভালো, যদি না করে তাহলে আমাদের ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যেতে হবে। কারণ আপনার বয়স এত, ফ্যামিলি যে কমপ্লিট আর বাচ্চা
মানে নেওয়ার সম্ভাবনা নাই, তাই আমরা এখন সেটা আপনার বাচ্চার এটা প্রশ্ন তো এখানে না আসবেই এইগুলো না ডক্টর হাসিবা। হ্যাঁ শি ইজ সেই 48, ম্যাডাম। আমি যদি মনে করি শি উইল ভেরি সুন শি উইল গো ইনটু মেনোপজ, হ্যাঁ, তো হোয়াট শুড বি দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ফর হার? ধরো শি ইজ 48, আমি হয়তো ভাবতেছি 1-2 বছরের মধ্যে সে মেনোপজে চলে যাবে, সেটা যদি কনসিডার করো তাহলে কি অ্যাডভাইস করা উচিত? Medical তাহলে ম্যাডাম management, মেডিকেল consultant. ম্যানেজমেন্ট অ্যাডভাইস করা উচিত এই জায়গায়। তুমি ইচ্ছা বেশ করলে ডক্টর না, বেশ ভালো এখানে একটা কিন্তু কথা বলছেন। হ্যাঁ এখানে Challenge কিন্তু and বিভিন্ন এটা কিন্তু তুমি আঙ্গিকে পরে আনতে পারো মেডিকেল এই ম্যানেজমেন্টে। বিভিন্ন আঙ্গিকে পেশেন্টের ম্যানেজমেন্টটা কিন্তু আসবে বিভিন্ন আঙ্গিকে। একটা হচ্ছে যে অর্গান স্পেয়ার করাটা এখন কিন্তু খুব একটা অ্যাকসেপ্টেবল, মানে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অর্গানটা ধুম করে ফেলে দেওয়াটা কিন্তু খুব একটা অ্যাকসেপ্টেবল ওয়ে না। অনেক সময় অনেকে আছে ফার্স্ট ইয়েতে যে তুমি হিস্টেক্টমি বলে ফেলো, সেক্ষেত্রে অনেক সময় তার জন্য সাইকোলজিক্যাল ট্রমাও হতে পারে। সো তোমাকে মেথডিক্যালি যেতে হবে যে তুমি তার 48, এই যে নাহিন আপা যেটা বললো যে 48 ইয়ার্স এর কথা চিন্তা করে যে তার খুব তাড়াতাড়ি মেনোপজ হতে পারে, এবং এই সময়টাতে যদি তার সমস্যা হতে থাকে তাহলে সে একটা ফর দ্য টাইমিং, ফর দ্য স্মল শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য সে মেডিকেল থেরাপি সে নিতেই পারে, মেডিকেল ট্রিটমেন্ট করতে পারে। তারপরে বলতে আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন, তারপরে যদি এটাতে যদি মনে হয় আপনার কষ্ট হচ্ছে তাহলে হয়তো আমরা হিস্টেক্টমি যাবো। এইভাবে আমি এটা খুবই সংক্ষেপে বলে ফেলছি, মানে তোমাকে স্টেপ এটাও বলতে পারি যেহেতু আপনি 48 আওয়ার যদি আগামী 5-6 মাস যদি মেডিকেল থেরাপিতে যদি ভালো থাকেন তাহলে হয়তো আপনি মেনোপজের সাথে সাথে আর হয়তো এটা নাও লাগতে পারে। সো তোমাকে প্রতিটা জিনিসকে ইন্ডিভিজুয়ালাইজ করে স্টেপ বাই স্টেপ তোমাকে আগাতে হবে, কথা বলতে হবে। ধুম করে একটা কথা বলা যাবে না, কারণ এগুলো কিন্তু সাইকোলজিক্যাল ট্রমা করে একটা, মানে সেই জন্য সিস্টেমেটিক্যালি কথা বলাটাই ভালো। ঠিক আছে, বলো হাসিবা, সুন্দর করে বলো। হাসিবা, তারপর শুনলা যে দিদি তোমাকে যেভাবে বললো যে ঠিক সেভাবে তুমি পেশেন্টের সাথে কথা বলে ইন্ডিভিজুয়ালাইজ করে সুন্দর করে কথা বলবে, তার কনটেক্সটে কি হবে, তার প্রত্যেকটা পেশেন্টকে তার কনটেক্সটে ইন্ডিভিজুয়ালাইজ করে তাকে তুমি সুন্দর করে কাউন্সেলিং করার পরে পরীক্ষায় প্রেজেন্ট করতে। ঠাস করে একটা হিস্টেক্টমি পেশেন্টকে কখনো বলা যাবে, মানে পরীক্ষায় প্রেজেন্ট করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলো যে হোয়াট আর দ্য কনজারভেটিভ সার্জারি, কি কি কনজারভেটিভ সার্জারি আছে? ম্যাডাম একটা কোশ্চেন, তাহলে কি আমরা এই যে কোনো অ্যাডিনোমায়োসিস বা পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট প্রেফার করব, মানে কাউন্সেলিং করার পরে কনজারভেটিভ? তুমি তোমার কেসকে ইন্ডিভিজুয়ালাইজ করবে, যে কোনো বলা যাবে না, কেসকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। যে কোনো নাই, যে কোনো টেকনো নাই, তোমার কেসে যেটা সুইটেবল সেটাই বলতে হবে, সেটাই বলতে হবে। তোমার বইপত্রে এতগুলো অপশন কেন আছে? প্রত্যেকটা পেশেন্টের জন্য অপশন আলাদা আলাদা, তুমি সেই অপশন অ্যাকর্ডিং টু পেশেন্ট বয়স, তার নিড, তার কারেন্ট সিচুয়েশন, তার সমস্যা সবকিছু মিলে তুমি সেটাকে জাস্টিফাই করবে। তার আগে তুমি আন্দাজে এরকম বলে দিতে পারবা না। আচ্ছা, এখন হচ্ছে বলো যে হোয়াট আর দ্য কনজারভেটিভ সার্জারি। প্রেজেন্টার কি আছো? প্রেজেন্টার কে আর তুমি আজকে কাউন্ট করো না, আজকে প্রেজেন্টার নাই, মানে কোথায় সে হারায় গেল সারা তুমি দিন। এখানে যা যা নাম দিচ্ছ ওদেরকে একদম পার্টিকুলার করে নাম ডেকে একজনকে আমি নাম ধরে নাই কেন? প্রেজেন্টার কি নেটের জন্য আসতে পারছে না নাকি অন্য কোনো হ্যাঁ, প্রবলেম? এখানে যে মুনিরা দেখা যাচ্ছে, ফাতেমা, নিহার দেখা যাচ্ছে। আচ্ছা, ডাক্তার মুনিরা আনমিউট হও, মুনিরা আনমিউট হও। তুমি এটা মডার্ন ম্যানেজমেন্ট কি কি আছে? মডার্ন হোয়াট আর দ্য কনজারভেটিভ মডার্ন ম্যানেজমেন্ট অফ সার্জিক্যাল আর কি মডার্ন ম্যানেজমেন্ট কি কি আছে বলো, সেটা দিয়ে শেষ করে দেবো। মা তুই কি সুন্দর করে পড়িস, আমাকে একটু শিখাই দিস, দিলে পার্মানেন্ট করে ফেল। কে কার সাথে কথা? নেহরিন আপা মনে কার সাথে কথা বলে? আপনার সাথে? সরি, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। ও আচ্ছা, মেয়ে বাসায় পা। আচ্ছা, মুনিরা কোথায় চলে গেল? আরে স্ক্রিন থেকে চলে গেছে, আরেকজনকে জিজ্ঞেস করো। চলে গেছে। নাহরিন আপা, হ্যাঁ আপা, হি ফুটা অ্যাড করে দিন, একটা হি ফু। হ্যাঁ, ওটা শারমিনী বলবে। আপনি এটা এটা একটু বলে দিবেন। সুফিয়া ইয়াসমিন দিদি, আপনি বলে দিন। আসসালামু আলাইকুম। সুফিয়া আনমিউট হইছো? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই শারমিন কিভাবে খুঁজে বেড়াচ্ছে এক একজনকে। জি ম্যাডাম। হ্যাঁ জি ম্যাডাম। সুফিয়া বলো যে হোয়াট আর দ্য কনজারভেটিভ সার্জারি কি কি আছে মডার্ন ম্যানেজমেন্টের মধ্যে বলো। ম্যাডাম, কনজারভেটিভ সার্জারি হচ্ছে অ্যাকর্ডিং টু সাইজ এন্ড সাইজ অফ দ্য, মানে ওর গ্ল্যান্ডুলার স্ট্রাকচার খুব বড় সাইজের হয়
এবং এটা অ্যাডেনোমায়োমেক্টমি করা যাবে না। যদি সাইজ ছোট ছোট সাইজ মায়োমেক্টমি করতে পারি। অ্যাডেনোমায়োমেক্টমি কি তোমার আচ্ছা ঠিক আছে, এই পেশেন্টের জন্য অ্যাডেনোমায়োমেক্টমি কি তোমার সুইটেবল মনে হচ্ছে? এই পেশেন্টের জন্য না, কিন্তু যদি ডক্টর সুফিয়া, এখন তো তোমাকে এই পেশেন্ট নিয়েই কথা বলতেছে, তুমি এই পেশেন্টের কি ম্যানেজমেন্ট করবে সেটা এখন আমাদেরকে বলো। ম্যাডাম এর বয়স 40, কাউন্সিলিং করে নেব। মডার্ন ম্যানেজমেন্টের মধ্যে Madam, we can do endometrial ablation, uterine artery embolization, and we can give high flow, high intensity focused ultrasound. হ্যাঁ, হাই ইন্টেন্সিটি ফোকাস আল্ট্রাসাউন্ড অথবা আরেকটা আছে এমআরআই গাইডেড ফোকাস It can আল্ট্রাসাউন্ড। be given by MRI guided HIFU and can be given by ultrasound guided HIFU. আল্ট্রাসাউন্ড এটা গতকালকে সুন্দর করে তোমাদেরকে হাইফুটা বলা হয়েছে, তবে আজকে আবার হয়তো এক্সপ্লেন করা হবে। এখন তুমি বলো যে হাউ ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন অ্যাক্ট কিভাবে কাজ করে? Reduce the blood supply. Polyvinyl. বলো, একজন বলো, কে বলতে চাচ্ছ? যে কোনো একজন বলো, নাহলে আবার আমি নাম ধরতে হবে। বারবার আমি মিটিং থেকে কোথায় চলে যাচ্ছি। ঝুমা বলো। সবাই ম্যাডাম ঝুমা বলো, হাউ ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন অ্যাক্টস ইন অ্যাডেনোমায়োসিস। ম্যাডাম প্রথমে হচ্ছে এক্স হচ্ছে ইউটেরাইন আর্টারিতে যখন অ্যাম্বুলে দিয়ে দিবে তখন ইস্কেমিয়া হবে, তখন হচ্ছে ওখানে সাপ্লাই মানে ভাস্কুলার সাপ্লাইটা হ্যাম্পার হবে। আস্তে আস্তে ম্যাস সাইজ কমে গেলে তার ফ্লোটা কমে গেলে তার হচ্ছে সিম্পটোমেটিক রিলিফ হবে এবং কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করবে, তাই না? মেনোরেজিয়া কমবে। হ্যাঁ, মেনোরেজিয়া কমবে। যেগুলো অ্যাক্টিভ এগুলো অ্যাক্টিভ হবে। endometrial ablation, is this case suitable for endometrial ablation? Is this case? ম্যাডাম এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশনটা এখানে বেশ সুইটেবল না, কারণ প্যাথোলজিটা তো আমাদের মেইনলি মায়োমেট্রিয়ামে। কোনো endometrial ablation কখন আমরা করতে পারি যদি এই কেসে সুইটেবল না? What are the suitable case for endometrial ablation? AOBO হয়, আর সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশনটা সুইটেবল। অ্যাডেনোমায়োসিসে করা যাবে না ম্যাডাম? যদি হচ্ছে হ্যাঁ লার্জ মানে বড় যেটা এন্ডোমেট্রিয়াম কে মানে ডিস্টর্টেড করে ফেলে তখন হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করা যাবে। আর এন্ডোমেট্রিয়াল তো ডিস্টর্টেড হবেই, তোমার এন্ডোমেট্রিয়াম যখন ডিপ করে মায়োমেট্রিয়ামে ঢুকবে তখন তো তোমার ডিস্টর্টেড থাকবে, তোমার নরমাল শেপস নরমাল কনফিগারেশন থাকবে না। বলা হয় যে যদি তোমার এমআরআই তে, এক্ষেত্রে তোমার এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করার জন্য ডিসিশন যদি নাও, সেক্ষেত্রে তোমার এমআরআই করে ফোকাস করতে হবে যে কতটুকু তোমার ইনভেশন আছে। সেক্ষেত্রে তোমার ডিপ ইনভেশন নাকি সুপারফিশিয়াল, যদি তোমার এন্ডোমেট্রিয়াল ইনভেশন ইনটু দ্য মায়োমেট্রিয়াম যদি সুপারফিশিয়াল অ্যাডেনোমায়োসিস থাকে তাহলেই একমাত্র এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন ইন কেস অফ অ্যাডেনোমায়োসিসে কাজ করবে। যদি ডিপ তোমার ইনভেশন থাকে তাহলে তোমার অ্যাডেনোমায়োসিসে তুমি ডিপ করে তো নিয়ে আসতে পারবে না, সেজন্য তোমার হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এবং সিম্পটোমেটিক যে রিলিফের ব্যাপারগুলো আছে সেগুলো এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন তখন ডিপ কেসে তোমার করা যাবে। বুঝতে পারছো? আর এখন হাইফুটা বলো, কালকে তো তোমাদের বলা হলো, এখন তোমরা আজকে এক্সপ্রেস করো হাইফুটা কিভাবে করবে। হাই ইন্টেন্সিটি ফোকাল আলট্রাসোনোগ্রাফি, প্রথমে হচ্ছে আমার আলট্রাসোনো বা এমআরআই দিয়ে আমি এটা ফোকাসড করব যে আমার লেশনটা কোথায়। সেখানে হচ্ছে আমার হাই ইন্টেন্সিটি রেডিয়েশনটা দিয়ে ওই স্পেসিফিক ওই জায়গাটাতেই হচ্ছে আমার মাসটাকে হচ্ছে নেক্রোসিস হয়ে যাবে। তারপর ফোকাসড আলট্রাসাউন্ড রে দিব আর কি, ফোকাসড আলট্রাসাউন্ড হাই ইন্টেন্স রে দিলে মাসটা হবে রিডিউস, মানে ইসকেমিয়া ভাস্কুলার ফ্লোটা কমে যাবে। ইন্টেন্সিটি রেডিয়েশনের জন্য আর্টারিয়াল গুলা তোমার থ্রম্বোসিস হয়ে আর্টারিয়াল গুলা ইসকেমিয়া নেক্রোসিস হয়ে তোমার ওই মাসটাকে তোমার ইসকেমিক নেক্রোসিসের মাধ্যমে মাসটাকে ছোট করে। বুঝতে পারছো? ঠিক আছে। আর ম্যাডাম কাল যেটা বললো এটা লোকাল, ওখানে যেখানে দেওয়া হয় সেখানে টেম্পারেচার রেজ হয়, টেম্পারেচার বাড়লে ওখানে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় ম্যাডাম। হ্যাঁ, তখন সে কোয়াগুলেটিভ নেক্রোসিস তোমার প্যাথোলজি। তারপর আস্তে আস্তে যখন তোমার হাই ইন্টেন্সিটি ফ্লো এর জন্য যখন তোমার ব্লাড গুলো তোমার ব্লাড ভেসেল গুলো যখন তোমার ইয়ে হয়ে যাবে আর আর্টারিয়াল থিকেনিং হয়ে যাবে, সেটাও একটা পসিবিলিটি আছে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আপা শেষ করব? আর কোনো কোশ্চেন আছে? নারায়ণ আপা শেষ করব? হ্যাঁ শেষ করো, আর কিছু দরকার নাই। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যদি বলে টাইম অবশ্য হয়ে গেছে, দরকার নাই।
আচ্ছা, 11টা বেজে গেছে। আপা জিজ্ঞেস করছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। হ্যাঁ, আমরা যদিও এত সার্জারির কথা বলি, হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আইসিইউতে গেলে আমরা বুঝি যে হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। এর মধ্যে এটা একটা গতকালকে পেশেন্ট, ওই যে রিঅ্যাকশনারি হেমোরেজ বললো তো, হ্যাঁ, গতকালকে একটু বলা হইলো না জিনিসগুলা। ইভেন যে সেরিব্রাল হাইপক্সিয়া হয়ে সিভিএ হতে পারে, এই টাইপ পেশেন্ট গুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের হিস্টেক্টমি বা সিজারের পর অনেক সময় কিন্তু লেট কিছু কমপ্লিকেশন ডিসচার্জ দিচ্ছে, পেশেন্ট কিন্তু আইসিইউতে খারাপ হয়ে। হ্যাঁ, সেদিন একটা পেশেন্ট দেখছি যে বগুড়ায় হিস্টেক্টমি হয়েছে, এখন সিবিএ নিয়ে স্ট্রোক আইসিইউতে ভর্তি। আপা কি হয়েছিল পেশেন্টের? মনে হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সেরিব্রাল হাইপক্সিয়া হয়েছে, যেটা হয় আর কি তোমার স্পাইনালের পরে হাইপোটেনশন ডিনোট করে নাই, একটা ফাইব্রয়েডের জন্য হিস্টেক্টমি করছে বগুড়ায়, সেই পেশেন্টটা এখন স্ট্রোক নিয়ে আসছে। এই কমপ্লিকেশন মাথায় সবকিছু কিন্তু রাখতে হবে, বুঝছো, সেই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ঠিকই বলছে আপা, তোমাদের যে বেসিক জিনিসগুলো যেগুলো তো হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যালি সবাই যে ফেস করে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই। আপা মেহরিন আপা, আমি একটু বলি আপা, যেমন এই লকডাউনের মধ্যে কিন্তু আমরা অনেক রোগী কিন্তু আমরা কনজারভেটিভ মানে যেমনি হোক দিয়ে চেষ্টা করতেছি, তাই না? এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু রোগীর আসলে অপারেশন দরকার, কিন্তু সেটা আমরা করতে পারছি না বা যে কোনো কারণেই হোক ডিলে হচ্ছে। তার আর কিছু রোগীকে আমরা কিন্তু আসলেই কনজারভেটিভ দিয়ে কিন্তু এখন ভালোই দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমামই তো কনজারভেটিভই দিয়েছি, আসলে তো একটা অপশন আছেই কনজারভেটিভে। সেটাই। বলো। কে কথা বলতেছে? ও এলেক্সা, ইউর মাইক্রোফোন ইজ আনমিউটেড। তাহলে কি মানে এখন আপনার কথাটা শোনা যাবে? আচ্ছা যাই হোক, আজকে তো আমরা আপা প্রেজেন্টারকে পাই নাই, প্রেজেন্টারের সাথে কথা মানে প্রেজেন্টার। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, এখানে এই পেশেন্টের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ম্যাডাম এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিতে হবে, এটা যেহেতু 48 ইয়ার্স এজ, ইনভেস্টিগেশনে তো এটা বলা হয়নি। বা তুমি তো পুরো স্পেসিমেনই পাঠাই দিবা, তাই না, হিস্টোপ্যাথোলজির জন্য? তুমি কি আগে আবার ডিএনসি করে? হ্যাঁ, এওপি থাকলে তো আমরা করে নেই এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিংটা। জি ম্যাডাম, এটা করতে হবে, এই পেশেন্ট যেহেতু 48 ইয়ার্স, এই ক্ষেত্রে তো এটা ম্যান্ডেটরি। বিফোর যদি আমরা না যাই তখন তোমার whether there is any option for endometrial biopsy. শারমিন আপা, এখন হচ্ছে পেশেন্টের যেহেতু 48 ইয়ার্স এজ, আমি যদি তার কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখতে চাই পেশেন্টকে, অবশ্যই আমার তো মনে হয় যে এটা জাস্টিফাইড যে পেশেন্টকে। এটার এন্ডোমেট্রিয়াল থিকনেস কত ছিল? এন্ডোমেট্রিয়াল বায়োপসি কিন্তু এখন টিভিএস এ এন্ডোমেট্রিয়াল থিকনেস দিয়ে অনেকটা আমরা রিপ্লেস করে ফেলছি। থিকনেস যদি কম থাকে তাহলে তো আমার মনে হয় যেটা শারমিনরা ভালো বলবে, না আপা, এন্ডোমেট্রিয়াল থিকনেস আপনি ঠিকই বলছেন, এন্ডোমেট্রিয়াল থিকনেস যদি আমার সাজেস্টিভ না হয় তাহলে আমার সরাসরি কোনো পেশেন্টকে ইনভেসিভ প্রসিডিউরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ পেশেন্টের সিম্পটম কোনো ইরেগুলার, তাছাড়া পেশেন্টের সিম্পটমও তো একটা থাকবে। পেশেন্টের যদি ইরেগুলার যেহেতু ব্লিডিং নাই, কোনো রকম সে ধরনের কমপ্লেন নাই, অ্যাসোসিয়েটেড কোনো কমপ্লিকেশন নাই, যদি তো আমার টিভিএস এন্ডোমেট্রিয়াল থিকনেস না হয় তাহলে আমরা না করলেও চলে। আর যদি পেশেন্টের টিভিএস এন্ডোমেট্রিয়াল থিকনেস সাজেস্টিভ হয় তাহলে আমরা অবশ্যই এটা এক্সেপ্ট করে নিব। আমি এটা মনে করি, এটা অবশ্য কোনো বইপত্র হয়ে বলা নাই, তবে আমার কাছে মনে হয় যে এটা জাস্টিফাইড। হ্যাঁ, কারণ বলা আছে যে তোমার টিভিএস রিপ্লেস করেছে এন্ডোমেট্রিয়াল বায়োপসি, যদি থিন থাকে তাহলে দরকার নাই, তবে ঠিক থাকলে অবশ্যই তুমি এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিবা। হ্যাঁ, আচ্ছা আপা তাহলে শেষ করে দিই না? আর কিছু বলবেন না আপা? আরে আমাদের তো গাইনির জ্ঞান কম না। হ্যাঁ, কি আপনাদের জ্ঞান কম, এটা কোনো কথা হলো? আচ্ছা যাই হোক, এখন হ্যাঁ, প্রেজেন্টারকে তো আমি খুঁজে পাই নাই, প্রেজেন্টার আজকে ছিলই না, অফ দা সিনে ছিল। যারা প্রেজেন্টারের হয়ে আনসার করছে তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর তোমাদেরকে যেটা বলতেছি, প্রত্যেকদিন মর্নিং সেশনে যে জিনিসগুলো আমরা ঠিক করে দিচ্ছি সেগুলো যেন আর রিপিটেশন না হয়। একই জিনিস যদি আমরা প্রতিদিন ঠিক করি তাহলে তো তোমরা কোনোদিন প্রসিড করতে পারবা না। যেমন প্রতিদিনই দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট গুলো এগুলো শেষ দিকে খুব তাড়াহুড়া করে শেষ করে দিতে হয়, কথা বুঝতে পারছো? এখন হিস্ট্রিতে যদি প্রতিদিন একই জিনিস ঠিক করি, ল্যাঙ্গুয়েজ ঠিক করি না, তবে ইমপ্রুভমেন্ট হচ্ছে শারমিন, বলতে বলতে কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং রিপিট হলেও অসুবিধা নাই। ওরা যদি বলার ইমপ্রুভমেন্টটা হয় যে হ্যাঁ ওরা দিনে দিনে ভালো বলছে, আর সবাই মুখ খুলবে, কারণ এটা তোমাদের পজিটিভ হবে ফর এক্সামিনেশন। হ্যাঁ, আমার মনে হয় যে ওরা ইমপ্রুভ করতেছে, আমাদের মর্নিং সেশন সবারই ইমপ্রুভমেন্ট হচ্ছে, ইনক্লুডিং ফ্যাকাল্টি। অবশ্যই তোমাদের থেকে আমরাও শিখতেছি, কারণ হচ্ছে যে যেদিন
ঠিক আছে শারমিন ম্যাডাম একটু আনমিউট করবেন।